Assalamu alaikum and very good evening to all of you. Uh, বিসলিউশন পিএলসি এবং সিটিটিআই অর্থাৎ চার্টার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফিজিক্যাল সেশন ছিল গত ফ্রাইডে। তারই একটা অংশ মেকআপ ক্লাস বা আমরা জানি যে সে সময় বন্যার পানি এবং বৃষ্টির পানির জন্য জলাবদ্ধতার কারণে প্রথম সেশনটা আমার যেটা 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা সেশন ছিল সেটি হয় নাই। তো সেইটারই একটা মেকআপ ক্লাস আমরা নিচ্ছি। আর আপনাদেরকে অলরেডি বলেছি যে আপনারা আমাকে আগামীকালকের ভিতরে যদি কোনো সেকশন বা কোনো কিছু বুঝতে অসুবিধা, যেটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চান, আমি আপনাদেরকে আজকে দুটো জিনিস শেয়ার করব। একটা হচ্ছে এই একটা পিপিটি, আর কিছু এক্সাম্পল আমি এক্সেল বেস ইলাস্ট্রেশন তৈরি করার চেষ্টা করছি। সো আপনাদের হেল্প লাগবে আগামীকালকের ভিতরে, আপনারা কিছু আমাকে হেল্প করবেন বলে আশা করি। সো লেট স্টার্ট। আমাদের ন্যাশনাল বাজেট, যেটা প্রপোজ বাজেট 2024-25 গিয়েছে, আমরা জানি এবারের বেশ কিছু আসপেক্টে কিছু পরিবর্তন আসছে। তো সেটি বলার আগে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। যে প্রথম হচ্ছে, আমরা যে বাজেটটা করি বা আমাদের যে ইনকাম ট্যাক্সের প্রতি বছর ফাইন্যান্স বিল উত্থাপন হয়, ফাইন্যান্স অ্যাক্ট পাস হয়, এইটা আসলে প্রক্রিয়াটা কেমন, কেন ইনকাম ট্যাক্স দিতে হয়, বা আমরা যারা প্রফেশনালস তাদের একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের কিছু কিছু জায়গায় ঘাটতি থাকে। তো প্রথম 1-2 মিনিট বা 5 মিনিটে আমি একটু আপনাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা ঠিক আছে কিনা একটু ঝালাই করতে চাই। হ্যাভ ইউ এনি আইডিয়া যে এই যে আমরা প্রতি বছর বাজেটের সময় যে বাজেট পাস করা হয়, সেখানে ফাইন্যান্স বিল থাকে, ফাইন্যান্স বিলটা কি, তারপরে হচ্ছে ফাইন্যান্স অ্যাক্টটা কি, হ্যাঁ, এখানে বেশ কিছু এসআরও থাকে, হ্যাঁ, এগুলো কি? হ্যাভ ইউ এন আইডিয়া? কেউ একজন বলবেন, শেয়ার করবেন প্লিজ। না স্যার, আপনি বলেন প্লিজ। ওকে, আচ্ছা। তো যেটি হচ্ছে, আমরা এই যে ইনকাম ট্যাক্সের আইনটা, এটা মূলত পৃথিবীর অন্যতম পুরাতন আইন মানে হচ্ছে সারা পৃথিবীতে ব্যবসার সবচেয়ে পুরনো আইন হচ্ছে 1844 সালের যে কোম্পানি অ্যাক্ট। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম বিজনেস রিলেটেড একটা আইন। এর আগে আসলে এরকম কোনো ইন্টারন্যাশনাল ল ছিল না। এটাই প্রথম ইন্টারন্যাশনাল ল, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস ল। সেটা হচ্ছে 1844 সালের কোম্পানি অ্যাক্ট। পরবর্তীকালে এটা 1913 সালে আরো বেশি স্প্রেড হয় এবং সারা পৃথিবীতে অলমোস্ট 2/3 এরিয়াতে এই আইনটা কার্যকর ছিল, অর্থাৎ ব্রিটিশ যেখানে যেখানে ছিল তারা ছিল। একইভাবে ব্রিটিশ যেহেতু আমাদের উপনিবেশ ছিল, এই কারণে আজ থেকে প্রায় 165, এটা আমার এই 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 কনটেক্সটটা লেখা ছিল হচ্ছে গত বছর নতুন আইন আসার কারণে, এটা এখন প্রায় 64 বছর আগে, অর্থাৎ 1860 সালের এপ্রিল মাসে প্রথম হচ্ছে ব্রিটিশ যে আপনার অর্থমন্ত্রী, উনি প্রথম এই একটা বাজেট বক্তৃতায় আয়কর আইনের একটা ধারণা দেয়। মানে আয়কর আইন বা ইনকাম ট্যাক্সের কোনো কিছুই ছিল না, ইনকাম ট্যাক্স আইন বলে কোনো আইন বা এরকম কোনো কনসেপ্টে ছিল না। এটা খুব বেশি পুরনো না, এটা মাত্র 164 বছরের পুরনো। যেটা আমি যেমনটি বলছিলাম যে ব্রিটিশ ফাইন্যান্স মিনিস্টার উনি হচ্ছে একটা ধারণা দেন বাজেটে 1860 সালে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারি যে উপমহাদেশে আরো আগের থেকে আমরা যে অর্থশাস্ত্র যে বইটা, কৌটিল্য যে বইটা, এইটা খুবই আমাদের দেশের ইকোনমিক্স, আমাদের দেশের স্পেশালি অ্যাকাউন্টিং, আমাদের দেশের ফাইন্যান্স, আমাদের দেশের ট্যাক্সেশন, ফিসকাল ল, এই কৌটিল্যের এই অর্থশাস্ত্রে একটা ভালো ভূমিকা ছিল। তো এই কারণে এই ধারাবাহিকতায় প্রথম যে একটা আইন ছিল, সেই আইনটা আবার রিড আপ করা হয় 1922 সালে। অর্থাৎ আপনারা এতদিন 1984 সালে যে ইনকাম ট্যাক্স আইনটা দেখে আসছেন, এই ইনকাম ট্যাক্স আইনটা মূলত ছিল 1922 সালের আইন। অর্থাৎ 1922 সালে যে আইনটা ছিল সেটি হচ্ছে ব্রিটিশ আমলে ছিল। তারপরে হচ্ছে অবিভক্ত ইন্ডিয়া 1947 সালে দেশ ভাগ হওয়ার পরে 47 সালে অ্যাপ্লিকেবল ছিল। এরপরে আমরা দেখি যে 71 সালে দেশ স্বাধীন হয়, তখন আমরা একইভাবে ওই আইনটাই আবার নতুন করে একটু খালি বাংলাদেশ লিখে তেমন কোনো পরিবর্তন ছাড়াই চলে আসে। এটি হচ্ছে 1984 সালে আমরা এটাকে আবার অ্যাডাপ্ট করি ওই ওই আইনটাই। কিন্তু 2023 সালে এসে একটা নতুন ধরনের আয়কর আইন আমরা পাই, সেটি হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট। আগেরটা ছিল অর্ডিন্যান্স। হ্যাঁ, অর্ডিন্যান্স ছিল। আমরা নিশ্চয়ই জানি অর্ডিন্যান্স মানে যখন হচ্ছে সংসদ কার্যকর থাকে না, তখন হচ্ছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স ঘোষণা করেন। তা এই যে 2023 সালের আইনটা কিছুটা তাড়াহুড়ো হয়েছিল, ফলে আমি কনটেক্সটটা এত কিছু কেন বললাম,
এবারের যে পরিবর্তনগুলো ইনকাম ট্যাক্সে বেশ কিছু সিগনিফিক্যান্ট আপনার পলিসি এবং বেসিক চেঞ্জ আসছে। এটা আসার কারণটা হচ্ছে 1984 সালের আইনটাকে পুরোপুরি বাতিল করে নতুন যে আইনটা আসলো 2023 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আগেরটা ছিল অর্ডিন্যান্স। সেই অ্যাক্টটা মূলত হচ্ছে অনেক তাড়াহুড়ো করার কারণে, বিভিন্ন কারণে বেশ কিছু ড্রাফটিং এর স্টেজে স্পেলিং মিস্টেক ছিল, কিছু কনসেপচুয়াল ভুল ছিল, এই কারণে এবারের ছোটখাটো ডেফিনেশন সহ অনেকগুলো চেঞ্জ আসছে। সো এই হচ্ছে আমাদের কনটেক্সট। তো আমি যদি চেহারাটা দেখি, সে 1922 সালের প্রথম যে আমাদের উপমহাদেশের ইনকাম ট্যাক্স আইন, সেই আইনটার চেহারাটা এরকম ছিল এবং অলমোস্ট সেগুলো এখনো পাবেন। এবং দেখবেন এখানে ইনকাম হুইচ ডু নট ফ্রম দ্য পার্ট অফ দ্য টোটাল ইনকাম, কম্পুটেশন অফ টোটাল ইনকাম, ইনকাম আদার পার্সন ইনক্লুডেড দ্য এসএসিস টোটাল ইনকাম, aggregation of income and set off or carry forward and set off of losses, অর্থাৎ ক্যারি ফরওয়ার্ড লস এবং সেট অফ করার নিয়ম টিয়ম। তো এটা ছিল প্রথম আইন। সেই আইনটাতে আমরা যেটা দেখেছিলাম, সেই আইনটাতেও আপনার অলমোস্ট 26টা চ্যাপ্টার ছিল, আর 6টা তফসিল ছিল, 114টা হচ্ছে সেকশন ছিল। সেই একই জিনিসই আবার প্রায় কাছাকাছি দেখবেন যে 1984 সালে, এরপরে ভারতে আমরা যখন মানে ভারতে একটা পরিবর্তন হয়েছিল, তখন ওই 26টা চ্যাপ্টার, তফসিল হচ্ছে 6টা এবং 110টা সেকশন ছিল, মানে কাছাকাছি দেখবেন। এবং বাংলাদেশের যেটা অ্যাডাপ্ট করা হয়, এটিও ওই আইনগুলোর কাছাকাছি, 23টা চ্যাপ্টার ছিল, 8টা তফসিল ছিল, যদিও পরবর্তীতে একটা তফসিল বন্ধ হয়, আর হচ্ছে 187টা সেকশন ছিল। বাট নতুন করে যখন 2023 সালে আইন ড্রাফট করা হয়, তখন কলেবরটা বেড়ে যায়। কারণ আমরা, এটা বেড়ে যাওয়ার কারণটা কি কেউ বলতে পারবেন যে ওয়াই এই 187 থেকে 394টা 344টা হলো? এটা কোনো ধারণা আছে আপনাদের কেন বাড়লো? আপনারা রেসপন্স করেন, হ্যাঁ। কেন অত বড় হলো বলেন? না স্যার, ধারণা নাই। আচ্ছা, প্রথম হচ্ছে দেখেন, এটার বাড়ার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে যে এইটা বাংলায় করা হয়েছে এবং ইজি করা হয়েছে, আগের চেয়ে ল্যাঙ্গুয়েজ গত ভাবে অনেক ইজি। সেটা করতে যে আগে যেমন অনেক সেকশনের সাথে অনেক সেকশনের কিছু ঝামেলা ছিল, সেটাকে মিট আপ করার জন্য বেড়েছে। আর একটা বেড়েছে হচ্ছে 1984 সালে যতগুলো আপনার সেকশন ছিল, সেটার অনেকবার আপনার ফাইন্যান্স, আমি যে প্রথম যে কোশ্চেন করছিলাম যে প্রতি বছর বাজেট যখন জুন মাসের প্রথম বৃহস্পতিবার প্রতি বছর ন্যাশনাল বাজেট উত্থাপিত হয় সংসদে, অনারেবল ফাইন্যান্স মিনিস্টার এটা উত্থাপন করেন। উনি এটা করার সময় যে যে বাজেটটা দেন, এটাকে আমরা ফাইন্যান্স বিল বলি। এই ফাইন্যান্স বিল নিয়ে সারা মাস ধরে আলোচনা করে জুনের শেষে এসে এটা অ্যাপ্রুভ হয়, তখন এই ফাইন্যান্স বিলটা ফাইন্যান্স অ্যাক্টে পরিণত হয়। যেদিন ফাইন্যান্স বিল উপস্থাপিত হয়, সেদিন থেকেই আপনার যত রকম শিডিউল গুলো আছে, মানে ট্যাক্সের যে রেট গুলো, এটা অ্যাপ্লিকেবল হয়ে যায়। আর যেগুলো হচ্ছে আপনার আইনের পরিবর্তন, সেগুলো হচ্ছে পাশ করার পরে হয়। এখন কোশ্চেন হচ্ছে, এই যে 1984 সাল থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন সময় যে ফাইন্যান্স অ্যাক্টে যে জিনিসগুলো ছিল, সেগুলোকে এক টাকারে না রেখে এসআরও, জেনারেল অর্ডার, স্ট্যাটুটরি অর্ডার যেটা আমরা বলি, হ্যাঁ, রেগুলেটরি অর্ডার, এই সবগুলোকে কম্পাইল করে অনেকটা ইজি করবার চেষ্টা করার কারণে কলেবরটা বেড়েছে। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট দ্য মেইন ইনকাম ট্যাক্স অ্যাক্ট। এখন আপনাদেরকে একটা ছোট্ট কুইজ, আমাদের বাংলাদেশের প্রথম বাজেট বা প্রথম ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন বলেন তো? হু ওয়াজ দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার? দ্য ফার্স্ট ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ বেসিকলি আমাদের যে ওয়ান অফ দ্য, মানে মানে ফাউন্ডার, আমাদের ন্যাশনের যে ফাউন্ডার, তার একজন আপনার ফাইন্যান্স মিনিস্টার ছিল মিস্টার তাজউদ্দিন আহমেদ। এবং বাজেট সাইজ ছিল মাত্র হচ্ছে 786 কোটি টাকার। হ্যাঁ, 786 কোটি টাকার বাজেটটা আজকে বেড়ে বেড়ে কত হয়েছে? 8 লাখ কোটি। কোথায় ছিল প্রথম বাজেট হচ্ছে 786, আর এখন হয়েছে 8 লাখ কোটি টাকার বাজেট। এর বেশি কিছু আপাতত আর বলবো না আজকে বাজেটের বেসিক ধারণা, কারণ অলরেডি আমার ধারণা রেফারেল করিম সাহেব এগুলো আলাপ করেছে, এগুলোতে আমি আর যাবো না। আপনারা এগুলো তো নিশ্চয়ই দেখেছেন, আর আমার পিপিটি দেখে আপনারা বাদ বাকিটা দেখে নিন, এটা নিয়ে আর খুব বেশি আলোচনা যাব না। এখন আমি আপনাদেরকে কর্পোরেট এবং পার্সোনাল ট্যাক্সের আমার যে অ্যানালাইসিস গুলো বা যেভাবে আমি দেখেছি, সেইভাবে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। প্রথম
শেয়ারিংটা হচ্ছে এবারের ইনকাম ট্যাক্সের একটা পরিবর্তন আসছে। এটার হচ্ছে প্রতি বছর আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন, পার্সোনাল রিটার্ন এবং কোম্পানি রিটার্ন জমা দেওয়ার টাইমটা কত, আপনারা কোনো কোশ্চেনেরই অ্যান্সার করার চেষ্টা করছেন না, একটু ট্রাই করেন। হ্যাঁ, কারণ আপনারা তো সেশনটা করেছেন ফিজিক্যালি অলরেডি। বলেন তো। নভেম্বরের জি, জি, জি। নভেম্বরের 30। নভেম্বর 30 ইন্ডিভিজুয়াল, আর কোম্পানির গুলো জানুয়ারি 15। জানুয়ারি 15। জানুয়ারি 15। এবারে একটা পরিবর্তন আসছে, আমরা প্রতি বছর আমরা যারা এই ট্যাক্স প্রফেশনাল বা আমরা যারা কোম্পানি ল নিয়ে কাজ করি, ইনকাম ট্যাক্স ল নিয়ে কাজ করি, তাদের একটা চ্যালেঞ্জ হয়ে যায়। কোম্পানি আইন অনুযায়ী আপনার আপনার যে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আর জিএসটি রিটার্ন সাবমিট করার ডেট কবে, কে বলতে পারবেন? মানে আরজেএসসি, আমাদের প্রাইমারি রেগুলেটর হচ্ছে কোম্পানির হচ্ছে আরজেএসসি। আরজেএসসি তে আপনার আপনার যে একটা কোম্পানির যখন অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হওয়ার পরে আমরা এটা ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করি। হ্যাঁ, আর হচ্ছে আরজেএসসি তে রিটার্ন করি। আরজেএসসির ডেটটা কবে, লাস্ট ডেট, সর্বশেষ? স্যার 15ই জানুয়ারি স্যার। না, না, এখানে আমি আপনাদেরকে বলি, আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ইনকাম ট্যাক্স এবং এই জিনিসগুলো একটু কনসেপচুয়াল, আপনারা যেহেতু আসছেন একটু অল্প সময় হলো, আমি কয়েকটা বেসিক ফান্ডামেন্টাল জিনিস ঠিক করে দিই। কারণ আমার এই 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 সেশনটার মানে ফিজিক্যালি হলে আরো ভালো হইতো, বাট ওটা নিতে পারলাম না, তো সেটা আমি এখন ক্লিয়ার করি। আপনার, আমার যে ইচ্ছা ছিল আপনাদের কিছু জিনিস ঠিক করে দেওয়ার। যেমন আমরা আমাদের দেশের কোম্পানিগুলোর ইনকাম ট্যাক্সের শেষ হওয়ার টাইম, অর্থাৎ আমাদের যে ফিসকাল ইয়ার, কারো ছিল হয়তো ডিসেম্বর এন্ড, কারো হচ্ছে জুন এন্ড, কারো হয়তো সেপ্টেম্বর এন্ড, কারো হয়তো আপনার এই মার্চ এন্ড, এরকম ছিল। কারণ ইন্ডিয়ান কোম্পানিগুলো ছিল মার্চ এন্ডের, আমেরিকান গুলো কোম্পানিগুলো ছিল সেপ্টেম্বর এন্ডের, আর হচ্ছে আপনার লোকাল কোম্পানিগুলো মোস্টলি জুন এন্ডেরও অনেকে ছিল, ডিসেম্বর এন্ডে ছিল, ব্যাংকগুলো ছিল ডিসেম্বর এন্ডের। তা আজ থেকে 8-9 বছর আগে আমাদের ইনকাম ট্যাক্সের এরকম একটা আইনের পরিবর্তন আসলো, যে সমস্ত লোকাল কোম্পানিগুলো তাদের ফাইন্যান্সিয়াল ইয়ার হবে হচ্ছে জুলাই টু জুন। তাহলে আপনি জুলাই টু জুন আপনি পেয়ে গেলেন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার ফর দা লোকাল কোম্পানি। আর এক্সেপশন ছিল হচ্ছে ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, লিস্টেড, সরি, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, এই ধরনের কিছু কিছু এক্সেপশন তারা তাদের প্যারেন্টের অথবা তাদের বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ডিফারেন্ট করতে হবে। ব্যাংকগুলো যেমন জানুয়ারি টু ডিসেম্বর করে। এখন তাহলে যেটা হয়, ইনকাম ট্যাক্সের আইনে বলা আছে যে পার্সোনাল রিটার্ন দিবেন 30 জুন, কোনো সমস্যা নেই। কিন্তু 30 জুনের, সরি 30 নভেম্বর, এই 30 নভেম্বরের সাথে আবার কোম্পানির রিলেশন আছে, কারণ পারকিউজিট, এক্সেস পারকিউজিট, আপনার কোনো কোনো জায়গায় দেখা যাবে কোম্পানি ট্যাক্স কাটতেছে, ইন্ডিভিজুয়ালের সাথে রিলেশনশিপ থাকে, এটা নিয়ে জটিলতা ছিল। এটাকে ওভারঅল একটা স্ট্রাকচারে এখন আসছে, সেটা হচ্ছে কোম্পানিগুলোর ট্যাক্স রিটার্ন দিতে হয় 15ই জানুয়ারি। কারণ হচ্ছে আপনার তাদের হচ্ছে সবাই জুন শেষে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হওয়ার পর জুন থেকে আপনার 6 মাস 15 দিন পায় হচ্ছে ফর রিটার্ন সাবমিট। কিন্তু আরজেসি তে করতে হয় ডিসেম্বর 31 ভিতর, কারণ আরজেসি প্রতি বছর একটা এজিএম করতে হবে এবং কোনো বছরেই 31 ডিসেম্বরের পরে যাওয়া যায় না। তার মানে আমরা দেখতে পাই যারা আমরা ইনকাম ট্যাক্স বা কর্পোরেট গভর্নেন্স নিয়ে কাজ করি, তাদের হচ্ছে দুইটা মেজর ইয়ে থাকে। একটা হচ্ছে এজিএম আয়োজন করে আরজেসি ডেটা সাবমিট করতে হয়, সেখানে অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হয়, সেই অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আবার আমরা ট্যাক্স রিটার্ন সাবমিট করি। তাহলে একটা হচ্ছে ডিসেম্বর 31 আর একটা হচ্ছে জানুয়ারি 15। এবারের ইনকাম ট্যাক্সের আইনে যেটা বলেছে যে আমরা দেখি অতীতে এই লাস্ট ইয়ারও যেটা হয়েছে, আপনার ইন্ডিভিজুয়াল ট্যাক্সটা শেষ মুহূর্ত পর্যন্ত একটা ডিলেমা থাকে, বাড়বে কি বাড়বে না, টাইম 1 মাস বাড়বে না 2 মাস বাড়বে। এবার দেখা গেল যে ফেব্রুয়ারিতে নিয়ে গেছে, তারপরে এপ্রিল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স নিয়ে গেছে। এবার বলে দিচ্ছে আইনে যে সরাসরি কতগুলো সিম্পলিফাইড কথা বলে দিচ্ছে। একটা হচ্ছে বোথ ইন্ডিভিজুয়াল আর কোম্পানি উইল বি মানে রিকোয়ার্ড টু সাবমিট রিটার্ন থ্রু সেলফ অ্যাসেসমেন্ট মেথড, একটাই সেলফ অ্যাসেসমেন্ট থাকবে, এক। দ্বিতীয় কথা বলে দিচ্ছে যে ইন্ডিভিজুয়ালদের জন্য 30 নভেম্বর, আর কোম্পানির জন্য হচ্ছে আপনার 15 জানুয়ারি। এইখান থেকে কেউই টাইম বাড়াতে পারবে না, সর্বোচ্চ এনবিআর পারবে 1 মাস করে বাড়াতে। এর বাইরে যদি কিছু করতে হয় তাহলে এটা হবে হচ্ছে এনবিআর এর আওতার বাইরে, এটা অনারেবল প্রাইম মিনিস্টার তখন এটাকে বাড়াতে পারবে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে এখন থেকে আমরা
এই বছর থেকে জানতে পারলাম যে এরকম কোনো অনিশ্চয় থাকতে হবে না। আমাদের 30শে নভেম্বরের ভিতরে আমাদের ইন্ডিভিজুয়াল হবে সর্বোচ্চ 1 মাস, তার মানে 30শে ডিসেম্বর। আর 15ই জানুয়ারি সর্বোচ্চ হলে 15ই ফেব্রুয়ারি। তাহলে এইটা দেখলাম। আর একটা জিনিস দেখলাম যে আমরা আগে ডিফারেন্ট যে মেথড ছিল এগুলো বাদ, এখন বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি আমাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে সেলফ অ্যাসেসমেন্টে। এই যে একটা বেসিক কাঠামোগত চেঞ্জ আসলো, এটা বুঝতে পারলেন? কি বোঝা গেল? ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, এবার আরেকটা বেসিক পরিবর্তন আসছে, সেটা হচ্ছে আমাদের দেশের ইনকাম ট্যাক্স আর বাইরের ইনকাম ট্যাক্সের ভিতরে ডিফারেন্স আছে। আপনারা কি জানেন যে হোয়াট দুইটা টার্ম আছে? একটা হচ্ছে প্রসপেক্টিভ, একটা রিট্রোস্পেক্টিভ। বলেন তো এটা মানে কি? প্রসপেক্টিভ আর রিট্রোস্পেক্টিভ, এটার পার্থক্যটা বুঝেন? আচ্ছা, আমি ব্যাখ্যা করে দিই যেহেতু সময় একটু কম। আইনের প্রয়োগ, আইনের ফান্ডামেন্টাল বলে হচ্ছে যে কোনো আইন প্রসপেক্টিভ হবে। অর্থাৎ আজকে যদি একটা আইন পাশ হয়, সংসদ থাকলে সেটা অ্যাক্ট হয়, আর না হলে তো রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল অর্ডার অথবা অর্ডিন্যান্স দিয়েও করতে পারেন, যাই করুক, হোয়াট এভার দ্য কেস, এটার অ্যাপ্লিকেশন হবে হচ্ছে প্রসপেক্টিভ। অর্থাৎ আজকে করার পর আগামীকাল থেকে কার্যকর হবে বা আজকে থেকে কার্যকর হবে, অথবা ওই আইন কার্যকরের ডেট বলা থাকবে। এটা কোনোদিনই ব্যাকে হইতে পারে না। কিন্তু ইনকাম ট্যাক্সের এটা রিট্রোস্পেক্টিভ হয়। কেন বলেন তো? কিভাবে রিট্রোস্পেক্টিভ হয় কেউ একজন বলেন তো? একটু একটু আমাকে হেল্প করলে আপনারা মজা পাবেন। আপনারা তো আসলে এইটা তো আমার থেকে আর কি ইউটিউবে। আইনটা বলবৎ হয়, মানে লাস্ট ইয়ার থেকে আইনটা বলবৎ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, কারণ কি লাস্টে দিয়ে কিরকম হয় দেখেন, ইনকাম ট্যাক্সের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইনকাম ইয়ার, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার। অর্থাৎ মজার ব্যাপার দেখেন, আজকে আমি বাজেট ডিক্লেয়ার করছি জুনের ফার্স্ট উইকে, আর বাজেট অ্যাপ্রুভাল হচ্ছে জুনের লাস্টে, আর এইটাই আমার এই ইনকাম ইয়ার শেষ হয়ে গেল। তার মানে আমি যে বাজেট দেখে আমার ইনকাম এক্সপেন্স কোনো প্ল্যানিং করবো, এটা সম্ভব না। কারণ আমার এই যে 2000, এটা যেটা শেষ হলো জুন, এই যে কয়েকদিন আগে, আজকে মাত্র 17 তারিখ, তবে 30 জুনে যে অর্থ বছর শেষ হলো, দ্যাট ওয়াজ মাই কোম্পানিজ ইনকাম ইয়ার। তাহলে আমি বাজেট অ্যাপ্রুভাল পেলাম হচ্ছে 30 জুন, 30 জুনই আমার শেষ। তার মানে এখন যদি এমন হয় যে যে বাজেটটা আসতেছে সেটার বিচার বিবেচনা করা হবে অ্যাসেসমেন্ট ইয়ারে, সেই অ্যাসেসমেন্ট ইয়ারের আসলে আমার ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজ হয়ে গেছে, আমার ইনকাম ইয়ার ক্লোজ, আমি বাজেট দেখে আমি কোনো রকম কোনো ট্যাক্স প্ল্যানিং করতে পারবো না। এটাকে বলা হতো রিট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন। এবারে প্রথমবার দেখবেন একটু প্রসপেক্টিভ আসছে। সেটা কিরকম একটু বলি। সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স রেট ফর ইন্ডিভিজুয়াল কোম্পানিজ আদার দেন কোম্পানিজ, এটা হচ্ছে আপনার মানে এটা হচ্ছে আপনার যেটা ছিল 2023-24-এর রিট্রোস্পেক্টিভ ছিল। আর এটা হচ্ছে আমরা এখন দেখব নতুন করে যদি দেখি 2024-এও রিট্রোস্পেক্টিভ আছে, কিন্তু 25 থেকে এটা প্রসপেক্টিভ হয়ে গেছে। মজার ব্যাপার, মানে আমরা আমরা শেষ করলাম কোন বছর? 23-24 শেষ করলাম হচ্ছে আমাদের ইনকাম ইয়ার। 24-25 ও আমাদের হচ্ছে রিট্রোস্পেক্টিভ হইলো অ্যাসেসমেন্ট ইয়ার, কিন্তু পরের অ্যাসেসমেন্ট ইয়ার থেকে আমরা এখন থেকেই জানি যে রেটটা কি হবে। এটা ইন্টারেস্টিং, আমি দেখাচ্ছি একটু পরে। তারপরে আমাদের ট্যাক্সের উইথহোল্ডিং রেটটা আমরা জানবো, কারণ আমরা এতদিন জানতাম না উইথহোল্ডিং রেট কত। তখন আমাদের একটা রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট পড়তে এখন প্রসপেক্টিভ হবে। কিন্তু এআইটি গুলো আর কি হচ্ছে না, শুধুমাত্র কি হচ্ছে তাহলে আমাদের সেটা কিরকম সম্ভব আমি দেখাই আপনাদেরকে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। ওইটা বোধহয় ইনকাম ট্যাক্সের ভিতরে আছে, আমি একটু দেখাই আপনাদেরকে। ইন্ডিভিজুয়ালের ভিতরে আছে, আমি একটু দেখাই। আপনার স্ল্যাব রেটটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে জিনিসটা কার্যকর হয়েছে। নিশ্চয়ই রেফারেল করিম সাহেব আপনাদের দেখাইছে, বাট আমি একটু আপনাদেরকে আলাদাভাবে দেখাই। সরি, জাস্ট এ মিনিট, আমাকে একটু অ্যালাউ করেন একটা মিনিট। কিভাবে প্রসপেক্টিভ হয়েছে জিনিসটা আপনাদের দেখাই। তো রিট্রোস্পেক্টিভ বা প্রসপেক্টিভ বুঝতে তো অসুবিধা নেই নাকি? এনি প্রবলেম? ওকে। এটার আমি যেটা দেখাবো এখন, সেটার মানে হচ্ছে যে আপনি 23-24-এর যে হিসাবটা 24-25 হবে, আবার 24-25-এরটাও অ্যাডভান্স আপনি জেনে গেছেন। পেয়ে গেছি, জি। এটাই হচ্ছে যে এটা একটা বেনিফিট যে আপনি এখন ট্যাক্স প্ল্যানিংটা প্রপারলি করতে পারবেন। ঠিক আছে, এটাই আমি বলতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা এক্সেল শিটে আছে।
বুঝতে পারছি। স্যার এই যে স্ক্রিন শেয়ারটা চলে গেছে স্যার। হ্যাঁ, আমি করে দিচ্ছি, জি ওইটাই। এখন দেখেন, এই যে দেখেন, আপনি এটা আপনাদেরকে দিয়ে দিব, আমি এক্সেল শিটটা দিয়ে দিব। দেখেন এই যে দেখেন, আপনাকে যেটা আমি দেখাতে চাচ্ছিলাম, আমি এখন খেয়াল করেন, আমার এইটা হচ্ছে 23-24, ঠিক আছে, 23-24। তো 23-24-এর অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হয়ে গেছে, এটা নিয়ে আমার কিছু করার নাই। 24-25-এর অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে কাজ করব কোন বছরে? 23-24-এর। তা আমি এইটা এখন জানতে পারলাম, কিন্তু এই বছর যে আমাদের 1 জুলাই থেকে আমাদের শুরু হলো, এটা আগামী 30 জুন 2025 শেষ হবে। সেটা শেষ হওয়ার সময় কি কি রেট অ্যাপ্লিকেবল হবে এখনই বলে দিচ্ছি। তো এই প্রথমবার আমরা দেখলাম 2 বছরের ইন্ডিভিজুয়ালের ট্যাক্স স্ল্যাব অ্যাডভান্স বলে দিছে। তো এইটাই হচ্ছে প্রসপেক্টিভ। এবার বোঝা গেল যে প্রসপেক্টিভ হিসাবটা কি, যে আমি আমি গত বছর যেটা ক্লোজ করেছি, অর্থাৎ 30 জুন 2024 ক্লোজ করছি, সেটার হিসাব কিতাব এখন চলবে। কিন্তু আমি তো একই সঙ্গে সঙ্গে একটা অ্যাসেসমেন্ট ইয়ার নিয়ে কাজ করছি, কিন্তু একই সঙ্গে সঙ্গে তো আবার আমি কারেন্টলি অপারেট করছি ইন দ্য ইনকাম ইয়ার, যে ইনকাম ইয়ারের নাম হচ্ছে 24-25। সেই 24-25-এর ইনকাম ইয়ারের উপরে বিচার বিশ্লেষণ হবে হচ্ছে 25-26-এ। যে এই 25-26-এর রেটটাও অলরেডি আমাদেরকে বলে দিয়েছে। এটাই হচ্ছে প্রসপেক্টিভ। সেই চেঞ্জটা কি, এটা আমি শিওর যে উনি বলেছেন যে এখানে এসে 5%-এর লেভেলে এটা প্রপোজ ছিল ন্যাশনাল বাজেটে ভিন্ন। যেমন স্ল্যাব ছিল হচ্ছে 1-এর পরে 3, 3-এর পরে 4, 5 এরকম। এখন যেটা করেছে যে নর্মাল আমাদের 3.5, 3.5 আছে, এটা 2 বছরে একই। এরপরে হচ্ছে 4 লাখ টাকা ছিল ফিমেল এবং 65 বছর বয়স যারা বেশি পুরুষ সবার জন্য। আর হচ্ছে থার্ড জেন্ডারের জন্য, মানে তৃতীয় লিঙ্গের মানুষ এবং ডিসেবল পার্সনের জন্য ছিল 4,75,000, এটা স্ল্যাব। আর হচ্ছে মানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হচ্ছে ওয়ার অন ডেড গেজেটেড ফ্রিডম ফাইটারদের জন্য 5,50,000, 50,50। এইটার কোনো চেঞ্জ কিন্তু আসে নেই, একই রেখেছে। এরপরের 1 লাখের জন্য 5% ছিল, এটা গত বছরও ছিল, এবছরও আছে, আগামী বছরও তাই থাকবে। এরপরে স্ল্যাবটা 3 লাখ ছিল, 4 লাখ বাড়াইছে, ফলে একটু বেনিফিট আমরা যারা কম ইনকাম ট্যাক্স গ্রুপে পড়ি তাদের জন্য উপকার হবে। এটা এবছরও করা হয়েছে, নেক্সট ইয়ারও আছে। তারপরে স্ল্যাবটা ছিল 4, যেটা পাস করা হয়েছে, এটাও 5 থাকবে। তারপর এটা 5 ছিল, 5 ছিল, 5 ছিল, এটা আমরা প্রপোজাল দিয়েছিলাম যে এটার জন্য বাড়ে। তো যাই হোক, এটা হচ্ছে 20% কারেন্ট ইয়ারে, কিন্তু নেক্সট ইয়ারে এসে এটা 25% করে ফেলছে। এই জায়গায় একটা বড় একটা জিনিস, যে রেস্ট ইনকামের উপরে এই 20-এর পরে একটা 25 নতুন স্ল্যাব করছে, যেটা রেস্টের ছিল। এখন আমরা এখানে একটা দেখতে পারলাম যে রেস্টের 25% ছিল, আর ফরেনারদের ছিল 30%। এখন যেটা হলো, রেস্টের অংশটাকে একটা স্ল্যাব করলো নতুন করে 20 লাখ টাকা করে, যেটা 25%, আর বাদ বাকি 25-এর উপরে যে হলো হচ্ছে 30%। তার মানে কত হলো? আমরা যদি সাধারণ একজন আমাদের হিসেব করি, 3.5, 1 4.5, তারপর হচ্ছে 5, 3.5, 4.5, আর 5 হচ্ছে 9.5, 9.5, আর হচ্ছে 5 হচ্ছে 14.5, 14.5 আর 5 হচ্ছে 19.5, 19.5-এর পর হচ্ছে 20, 38, 39. তার মানে 38-39 লাখ টাকা পর্যন্ত 25% থাকবে। এর উপরে যদি কারোর আয় বেড়ে যায়, তাহলে তার রেটটা হয়ে যাবে 30%, উইচ ইজ কোয়াইট হাই। এখন আপনি বলতে পারেন যে স্যার, আমাদের যে 1% কোম্পানি ওপিসি, তার ট্যাক্স রেট কত বলেন তো? ওপিসি ট্যাক্স রেট কত? ওপিসি ট্যাক্স রেট কত? 25%। 25%। আর যদি সে যদি ক্যাশলেস করতে পারে, অর্থাৎ তার যে সিলিং আছে সেটা যদি মেনটেন করতে পারে, আপনার রেভিনিউ ব্যাংকে কালেক্ট করবে, এক্সপেন্ডিচারে 36 লাখ টাকা একটা ম্যাক্সিমাম লিমিট আছে, 5 লাখ টাকা করে ইন্ডিভিজুয়াল ট্রানজেকশন ক্যাশে করতে পারবে না, এরকম যদি হয়, তাহলে তার এটা 22.5% হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এবার দেখেন, আপনি ইন্ডিভিজুয়ালদের ট্যাক্স বাড়ার যে ইম্প্যাক্ট বেড়ে যাওয়ার কারণে দেখবেন যে ওপিসি কোম্পানি করবার প্রবণতা বাড়তে পারে, বাড়া উচিত। তাহলে যেটা হবে যে আমরা প্রফেশনালদের সুযোগ থাকবে, কারণ কোম্পানি তৈরি হওয়া মানেই হচ্ছে ওপিসিতে একজন হচ্ছে এমডি নিয়োগ করতে পারে, সিও নিয়োগ করতে পারে, সিএফও নিয়োগ হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এই ধরনের কিছু পজিটিভ জিনিস আসতে পারে। এইবারের বাজেটে এগুলোকে ফোকাস করা হয়েছে। সো দ্যাট ইজ আমি এটা এক্সেল শিটটা আপনাদের টাইম টু টাইম শেয়ার করব, আমি আপনাদেরকে দেখাবো, ডোন্ট ওয়ারি। আমি যেটুকু সময় আজকে চেষ্টা করছি যে কুইকলি একটা ওভারভিউ দেওয়ার জন্য, আর আপনাদেরকে বললামই যে আপনারা যখন আমাকে আগামীকালকের ভিতরে কোশ্চেন গুলো দিবেন, তাহলে আরো কিছু কাজ করতে পারবো। যাই হোক, এখন আমরা কুইকলি আসি, প্রসপেক্টিভ রিট্রোস্পেক্টিভ আমরা বুঝলাম। আমরা এখানে আমাদের কোনো কোশ্চেন নাই। যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। সেটা হচ্ছে যে এটা আমরা দেখলাম
আচ্ছা, এবার একটা অঙ্ক আমরা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা খেয়াল করবেন, এটা কি রেফাউল করিম সাহেব বুঝাইছে কিনা বলছিল, এটা এই 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 হাউস প্রপার্টি এবং আদার ইনকামের ব্যাপারটা কি ক্যালকুলেশন করে দেখিয়েছিল এরকম এক্সাম্পল দিয়ে? না, দেখিয়েছিল? না স্যার। ওকে, তাহলে আমি দেখাই, মানে আমি চাচ্ছি যে রিপিট না হোক। দেখেন, আমরা মিস্টার হারুন নামে একজন ভদ্রলোক একটা কাভার ভ্যান পারচেস করছে, তার দাম হচ্ছে 10 লাখ টাকা। কাভার ভ্যান হইতে পারে আপনার একটা, ধরেন যে কোনো একটা, আপনার ইয়েও করতে পারেন, রিক্সা ভ্যান, একটা অটো রিক্সা, সিএনজি রিক্সা, এরকম যে কোনো কিছু কিনে আপনি ভাড়া দিতে পারেন। রেন্টেড ইট ফর 30,000 টাকা পার মান্থ। প্রতি মাসে আপনি হচ্ছে 30,000 টাকা করে ভাড়া পান। দ্য অ্যানুয়াল ভ্যালু অফ দ্য কাভার্ড ভ্যান ইজ টাকা 3 লাখ টাকা। অ্যানুয়াল ভ্যালু মানে কি বলেন তো? হোয়াট ইজ অ্যানুয়াল ভ্যালু? অ্যানুয়াল ভ্যালু হচ্ছে সারা বছর মানে ভাড়া দিয়ে ওইখান থেকে যে টাকাটা পাওয়া যায় সেটাই annual। আচ্ছা, এইটা আপনি অথবা বলেছেন একটা জেনারেল টার্মে, বাট আপনারা যেহেতু এই কোর্সে আসছেন, আপনাদের আরেকটু টেকনিক্যাল টার্ম শিখতে হবে। ধরেন আমি বলি, আমরা যখন কোনো কিছু ভাড়া দেই, আগে এক সময় ছিল, মানে আগের ইনকাম ট্যাক্সের 1984 সালে আইনে অর্ডিন্যান্সে ছিল যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবারের যে 2023 সালে এটাকে একটু স্পেসিফিক করে ইনকাম ফ্রম রেন্ট নিয়ে গেছে 39 নম্বর সেকশন, যদি আপনারা দেখেন। আর আপনাদের সাজেশন হচ্ছে যে একটা ইনকাম ট্যাক্সের বই সামনে রাখবেন। আজকে আমি যেভাবেই পড়াই না কেন, আপনারা যদি কখনো ইনকাম ট্যাক্সের ক্লাসে আসেন, তখন দেখবেন আপনারা সামনে একটা বই রাখবেন। হ্যাঁ, তো এখানে কি হলো, এখানে বলা আছে যে আপনার 30 সেকশনে, যেটা হচ্ছে আমাদের সেকশনটার নাম হচ্ছে, এইটার হচ্ছে এই আপনার কি বলে, এইটার হচ্ছে মেইন নাম হচ্ছে 32 গেল, 33, 34, আচ্ছা, এটার নাম হচ্ছে ভাড়া হতে আয়, মানে ইনকাম ফ্রম রেন্ট। আগে ছিল গৃহ সম্পত্তি থেকে আয়, এখন হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, নতুন আইনের তৃতীয় অধ্যায়, এবং সেটার সংজ্ঞা বলা আছে গৃহ সম্পত্তি আয় এবং আদার আয়। এইটার একটা, এই এই চ্যাপ্টারের আন্ডারে সেকশন আছে 35, 36, 37, 38, 39। এই 39 ইজ দ্য লাস্ট সেকশন অফ দিস চ্যাপ্টার, যেটা হচ্ছে ভাড়া হতে আয়। তো সেই চ্যাপ্টারটা সম্পর্কে বলছি, আমি একটু ক্লিয়ার করি। তো এখানে আপনি যদি কোনো বাড়ি ভাড়া দেন, তাও এই সেকশন আন্ডারে পড়বে। আবার যদি অন্য কিছু কিনে ভাড়া দেন, ধরেন আপনি আমাকে লিজ দিলেন, এই লিজেরটা এখানে পড়বে। তো আপনি লিজ যদি দেন একটা মোটর বাইক, লিজ যদি দেন একটা গাড়ি, লিজ যদি দেন একটা ট্রাক্টর, লিজ যদি দেন একটা ট্রাক, কাভার্ড ভ্যান, যে কোনো কিছু, একটা কাভার্ড ভ্যান ভাড়া দেওয়া হয়েছে, যেটার কেনা হয়েছিল 10 লাখ টাকা, প্রতি মাসে ভাড়া পাচ্ছেন 30,000 টাকা। অ্যানুয়াল ভ্যালু মানে হচ্ছে ইনকাম ট্যাক্স অথরিটি ইন্ডিভিজুয়ালি, ইন্ডিপেন্ডেন্টলি এটার একটা অ্যাসেস করে, যে আপনি যাই বলেন না কেন, আপনি কত টাকা বলছেন ইনকাম, এটা বড় কথা না। আপনি এখানে বলছেন 30,000 টাকা করে 12 মাস, মানে 3 × 36,000, 3,60,000 টাকা। কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি তাদের মেকানিজম ইউজ করে একটা ভ্যালু অ্যাসেস করে, সেই ভ্যালুটা হচ্ছে আপনার 3 লাখ টাকা। তার মানে এবার আমাকে একটা কোশ্চেন বলেন, যদি ইনকাম আপনার, তাহলে নিজেদের ইনকাম আসলো, আপনারা হিসাব করে বের করলেন যে আপনি ইনকাম পেয়েছেন 30,000 টাকা করে প্রতি মাসে, মানে বছরে ইনকাম হয়েছে 3,60,000। এখন যদি বলা হতো যে ইনকাম ট্যাক্স অথরিটি অ্যানুয়াল ভ্যালু এটাকে ডিসাইড করছে 4 লাখ টাকা, তাহলে আপনাকে আয় করা, আয়ের ইনকাম ট্যাক্সের ক্যালকুলেশনের সময় এটার গ্রস রিসিভ বা ইনকাম ধরতে হইতো 3,60,000 না 4 লাখ? 4 লাখ আল্লাহ। স্যার। 4 লাখ। তো এটা কি বলে অ্যানুয়াল ভ্যালু। অর্থাৎ অ্যানুয়াল ভ্যালু এবং অ্যাকচুয়াল আপনি যেটা রিসিভ করছেন, এটার ভিতরে যেটা বড় সেটাই আপনাকে ধরতে হবে। সো এখানে 3,60,000 টাকা বড় অ্যানুয়াল ভ্যালু থেকে, অর্থাৎ ধরবো, এই জাস্ট এটা একটা এক্সাম্পল দিলাম। তারপর হচ্ছে হি স্পেন্ড 30,000 টাকা ফর রিপেয়ার মেনটেনেন্স, 1,20,000 টাকা ফর ফুয়েল, মানে তার তাহলে রিপেয়ার মেনটেনেন্স হচ্ছে 30,000 টাকা। তারপরে হচ্ছে আপনার 12,000 টাকা হচ্ছে মেনটেনেন্স ফুয়েল, 60,000 টাকা হচ্ছে একজন লোক যে এটা মেনটেন করে বা এটাকে ভাড়া টাড়া দেয়, আরো গাড়ি আছে এরকম ভাড়া দেয়। আপনার ডেপ্রিসিয়েশন, অ্যালাউবল ডেপ্রিসিয়েশন হচ্ছে 20,000 টাকা, আর হচ্ছে 8,000 টাকা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, এটা আপনি ভাড়া দেওয়ার সময় একটা পত্রিকা অ্যাড দিয়েছিলেন। সো দ্যাট ইজ অল। এখন চ্যালেঞ্জ হচ্ছে 2023 সালের ইনকাম ট্যাক্সের যে আইনটা ছিল, সেই আইনে বলা ছিল যে সমস্ত ইনকামটাই হবে একটা হেডে। অর্থাৎ কি বলা ছিল দেখেন, এখানে হচ্ছে প্যাচটা লেগে গেছে। প্যাচটা লাগছে হচ্ছে যে এখানে রেন্টাল ইনকাম, দেখেন এই এক্সাম্পলটা আমি এখানে নিয়ে আসছিলাম। আহ, দেখা যাচ্ছে তো এক্সেলটা, এখন এক্সেলটা দেখা যাচ্ছে না? না না স্যার। স্যার। না স্যার, দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এক্সেল যদি না দেখা যায়, আমি আপনার শেয়ার করছি, সরি।
স্ক্রিন শেয়ার করে রাখি, তাহলে স্ক্রিন শেয়ার স্টপ, সরি, স্ক্রিন শেয়ার। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে, এখন দেখেন আগের যে আপনার এই যে 2023 সালের যে দিল আমাদের যে যে 23 সালের যে আইনটা ছিল, এটা তো মাত্র 1 বছর আগের আইন। 2023 সালের যে আইন ছিল, এই আইনে বা আগেও যেটা অর্ডিন্যান্স ছিল, এটাতে কি ছিল, আপনি এই যে 3,60,000 টাকা নিলেন, এরপরে আপনাকে শুধুমাত্র কি করা হতো জানেন, শুধুমাত্র আপনাকে আপনার অ্যালাউ করা হতো অনলি যে আপনার একটা 10% হচ্ছে 10% হচ্ছে আপনার অ্যাকচুয়াল, মানে 10% হচ্ছে আপনার মেনটেনেন্স ধরা হতো। তাহলে অ্যাকচুয়াল যে আপনার অ্যামাউন্টটা ছিল এই 30,000 টাকাই এখানে, মানে মেনটেনেন্স যে 30,000 টাকা, এই 30,000 টাকাই ম্যাক্সিমাম, আপনাকে ভুল হয়েছে একটু, এটা হবে হচ্ছে 30,000 টাকা। তাহলে এই টাকাটাই আগে অ্যালাউ করা হতো, খেয়াল করেন, মাত্র 30,000 টাকা আপনাকে অ্যালাউ করা হতো। কারণ এই আইনটার আমি আপনাকে সেকশনও বলে দিই, একটু লিখে রাখেন, কারণ এই ইনকাম ট্যাক্সের শুধু চেঞ্জ বললে হবে না, আপনাকে আসলে টোটাল জিনিসটাই একটু নিজেদের করে, এই যে এটা হচ্ছে সেকশন নাম্বার 38, হ্যাঁ, সেকশন নাম্বার 38, সেকশনে 38-এর এখানে দেখবেন বলা আছে, সেকশন 38-এর ঘতে বলা আছে, যারা বইটা আছে খেয়াল করবেন, এখানে বলা ছিল সেকশন 38-এর ঘ, আমি 39 সেকশনের পরিবর্তনের কথা বলছি, তার আগের সেকশনে বলা আছে, যদি আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো গৃহ সম্পত্তি ভাড়া দেন, তাহলে আপনি মেনটেনেন্স খরচ বাবদ পাবেন 30%, অর্থাৎ যে ভাড়াই হোক, যে ভাড়াই আপনি রিসিভ করেন তার 30% আপনি হচ্ছে পাবেন অ্যাজ অ্যালাউবল এক্সপেন্ডিচার। এক, সেকেন্ড হচ্ছে আপনি পাবেন হচ্ছে কি, আরেকটা পাবেন হচ্ছে আপনার ইয়ে, কি বলে, আহ, পৌর কর স্যার, যেটা আচ্ছা, আরেকটা হচ্ছে, সিটি। হ্যাঁ, আরেকটা পাবেন হচ্ছে অবাণিজ্যিক উদ্দেশ্য, যদি আমাদের ইন্ডিভিজুয়াল ভাড়া দেন, মানে বাণিজ্যিক না, কমার্শিয়াল না, রেসিডেন্সিয়াল ভাড়া দিলে 25% পাবেন। আর ছিল অন্য অন্য ক্ষেত্রে 10%, তাহলে এটা অন্য অন্য, এই ভাড়াটা তো আর গৃহস্থ ভাড়া না। 10% হইলে আপনি সর্বোচ্চ পেতে পেতেন এই 30, অথবা সর্বোচ্চ কত বলেন তো, 36-এর 10%, অর্থাৎ অ্যাকচুয়াল যে রিপেয়ার মেইনটেন্যান্সের বিল ভাউচার আপনার কাছে আছে সেই 30,000 টাকা পেতেন, অথবা বড় জোর এখানে আপনি 36 পেতে পারতেন। তাহলে 36 যদি পান, আমি ধরলাম যে 36 পেলেন, দেখেন 36 পেলেও আপনাকে কত টাকা আপনার ট্যাক্স দিতে হইতো, দেখেন হিউজ, আপনি কিন্তু এই 3,24,000 টাকার উপর ট্যাক্স দিতে হতো, ঠিক আছে। কিন্তু নতুন আইনে দেখেন মজার ব্যাপার, নতুন আইনে বলতেছে যে না, এরকম করা যাবে না, আপনি হচ্ছে এইটাকে আপনার এই গৃহ সম্পত্তি আয়ের থেকে সেপারেট করে ফেলানো হয়েছে, মানে অন্য অন্য সম্পত্তি আয়ের বাদে এটাকে বিজনেস ইনকাম হিসেবে ট্রিট করার সুযোগ পাওয়া গেছে। ফলে যেটা হয়েছে যে আপনি যেটা রেন্ট রিসিভ করছেন তার এগেনস্টে আপনি করলেন, তারপরে অ্যাকচুয়াল আপনার হচ্ছে রিপেয়ার মেনটেনেন্স পেলেন, তারপরে ফুয়েল এক্সপেন্ডিচার পেলেন, স্যালারি এক্সপেন্ডিচার পেলেন, যেটা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ স্যালারি ছিল, ডেপ্রিসিয়েশন পেলেন, এবং অ্যাডভার্টাইজমেন্ট। ফলে আপনার ট্যাক্স দিতে হবে 2,30,000 টাকার মতো, যেটা আপনার ট্যাক্সেবল ইনকাম, আর এখানে হলো 3,24,000। তাহলে এই যে একটা সেকশনে পরিবর্তন আসলো 39 সেকশনে, অতএব যারা বাড়ি ভাড়া ছাড়াও অন্য অন্য ভাড়া দেন, স্পেশালি দেখবেন যে কেউ রিক্সা কিনে ভাড়া দেয়, টেম্পো কিনে ভাড়া দেয়, ট্যাক্সি ক্যাব কিনে ভাড়া দেয়, এই ধরনের ভাড়া দেয়া, অথবা স্ক্যাব, মানে এই আপনার হচ্ছে কাভার্ড ভ্যান বা এই ধরনের ব্যবসা যারা করে, তাদের ইনকামটা কম্পারেটিভলি ইনকাম ট্যাক্স কম দিতে হবে। বুঝা গেল? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এবার আসেন, এরপরে যে পরিবর্তন আসছে, সেটা পরিবর্তনটা আসছে, আপনি কি মানে এখন তো পিপিটি দেখা যায় না, পিপিটি দেখা যায় না? জি স্যার। জি স্যার, দেখা Okay. যায়। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ইনকাম ট্যাক্সের আইনের সেকশন 2 এর সাবসেকশন 81-এ, আপনার 81-এর চতে বলা ছিল, লোন অ্যাডভান্স এন্ড আদার বেনিফিট পেইড টু দা শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারদের, আপনারা যদি কোনোটা এই আমাদের রিফল করিম ভাইয়ের রিপিট হয়, তাহলে আমরা বললেন যে স্যার আপনি ওইটা করেন না, আমি পরেরটায় চলে যাবো, ঠিক আছে। লোন অ্যাডভান্স এন্ড আদার বেনিফিট পেইড টু দা শেয়ার হোল্ডার অর অন বিহাফ অফ দ্য শেয়ার হোল্ডার, আগে ছিল প্রাইভেট কোম্পানি, অর্থাৎ কোনো সোজা কথা বাংলায় বুঝাই বলি, কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে আপনার রিটেন আর্নিংস এর যে টাকাটা ছিল, সেখান থেকে যদি কোনো ডাইরেক্টর শেয়ার হোল্ডার টাকা নিত লোন আকারে, সেই লোনকে ডিভিডেন্ড আকারে কনসিডার করতে হতো। এটা হচ্ছে সেকশন 2 সাবসেকশন 81-এ বলা আছে যে কিভাবে এটাকে আপনার ইনকাম হিসেবে ট্রিট করতে হবে। বলা হচ্ছে লভ্যাংশ হতে আয়, লভ্যাংশ হতে আয়ের ভিতরে
সেকশন 6 বলা আছে কোনো প্রাইভেট কোম্পানি উহার মালিকানাধীন পুঞ্জীবিত মুনাফা হতে কোনো শেয়ার হোল্ডারকে অগ্রিম বা ঋণ হিসেবে পরিশোধিত যে কোনো অর্থ উহার কোম্পানির পরিসম্পদ অংশ হোক না হোক উহাকে আপনার পরিশোধিত ডিভিডেন্ড আকারে পরিশোধ হয়েছে বলে ধরে নেওয়া হবে। সো এখন দেখেন এটাকে ডিভিডেন্ড ইনকাম হিসেবে নিত, এটা এখনো নিবে, কিন্তু আগে শুধুমাত্র ভুল করে এখানে শুধু প্রাইভেট লিমিটেড কোম্পানি বলেছিল। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি বলার ক্ষেত্রে এটা চ্যালেঞ্জটা হচ্ছে যে প্রথম আছে আপনাদের দুটো জিনিস জানলেন যে আপনাদের কোম্পানি থেকে তাহলে খেয়াল রাখতে হবে যে কোম্পানি থেকে ডাইরেক্টরা লোন নেওয়ার ক্ষেত্রে সাবধান হইতে হবে, এটা আপনাদের হচ্ছে ওভারঅল একটা লার্নিং। সেকেন্ড লার্নিং হচ্ছে গত বছর শুধুমাত্র প্রাইভেট কোম্পানি ছিল, এবার প্রাইভেট কথাটা উঠাই দিছে, এটা বন্ধ করে দিচ্ছে, ফলে এখন হচ্ছে ওপিসি পিএলসি সবাই চলে আসছে। তার মানে যে কোনো কোম্পানি থেকেই যদি আপনার রিটেন আর্নিংস এর এগেনস্টে যদি কোনো লোন নেওয়া হয় তাহলে এটা ডিভিডেন্ড আকারে কনসিডার হবে। দ্যাট ইজ অল, খুব বেশি কমপ্লিকেশন নাই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডেলিগেশন অফ পাওয়ার। আপনি দেখেন এই সেকশন 35 যদি আপনি যান তাহলে সেকশন 35 দেখতে পারবেন যে এখানে সেকশন 35 কি বলা আছে। সেকশন 35 বলা আছে হচ্ছে যে আপনারা এভাবে পড়বেন, আমি যেভাবে বলছি ধরে ধরে সেকশন 35 বলা আছে হচ্ছে গৃহ সম্পত্তি আয়। এখন গৃহ সম্পত্তি আয়তে একটু আগে বললাম যে আপনার ইনকাম ট্যাক্স অথরিটির এই যে অ্যানুয়াল ভ্যালু বের করতে কারা যায় বলেন তো? আপনার এই যে কারা বাসায় যে দেখে যে আপনার বাড়ি ভাড়া খালি আছে কিনা, বাড়ি ভাড়া হচ্ছে কিনা, ভাড়া কতটুকু, এটা কিভাবে আপনার কারা যায় বলেন তো? ইন্সপেক্টর। হ্যাঁ, ইন্সপেক্টর। সেই কথাই বলা আছে। আগে আমরা অনেকেই চ্যালেঞ্জ করতাম যে ইন্সপেক্টরের এই ক্ষমতা আছে কি নাই, সেখানে বলা আছে ডেলিগেশন অফ পাওয়ার। বলা আছে যে বোর্ড মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাই অর্ডার ক্যান ডেলিগেট ইটস পাওয়ার টু আদার সাবঅর্ডিনেট ইনকাম ট্যাক্স অফিসার ক্যান ডেলিগেট দ্য পাওয়ার টু দ্য আদার অফিসার। আর হচ্ছে কমিশনারও একই কাজ করতে। তার মানে এখন যে কাউকে চিঠি দিলে আপনার বাসায় যে দেখবে। এখন কোশ্চেন হচ্ছে আপনি যদি এবার বলেন তো, আগে আমরা ভ্যাকান্সি অ্যালাউন্স বাবদ মানে বাড়ি ভাড়া যদি আমাদের কোনো বাড়ি ভাড়া স্বাভাবিকভাবে আমরা প্রায় আমাদের যেটা হয় যে ভ্যাকেন্ট হয়ে যায়, ভ্যাকেন্ট হলে আমরা টাকা পাই না, কয় মাস পর্যন্ত ভ্যাকান্সি অ্যালাউন্স নিতে পারতাম? মানে ভ্যাকেন্ট দেখায় ভাড়া কতটুকু বলেন তো, কয় মাস করা যেত? ধারণা আছে কোনো? 3 মাস স্যার। 2 মাস, 2 মাস। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এখন আপনি বললে হবে না, এখন আপনাকে কি প্রডিউস করতে হবে বলেন তো? কি প্রডিউস বিদ্যুৎ করতে হবে? বিল। বিদ্যুৎ বিল। ইলেকট্রিক বিল, রাইট রাইট। এটা কি গত ক্লাসে মনে বলেছে না? আচ্ছা, ওকে, তাহলে হলো। আচ্ছা, এবার দেখেন তাহলে ওইটা আমরা ক্লিয়ার হলাম যে 35 সেকশনটা ক্লিয়ার হলো। এবার 49 আমি ধরে ধরে পরপর চেষ্টা করেছি যেসব সেকশন পরিবর্তন আসছে একটু আইন দিয়ে কাভার করার জন্য। আর আজকে আমি যেহেতু বললাম যে আমি অত কন্টিনিউ করতে পারবো না, এটা যদি কোনো কারণে আমার ক্লাসটা এই স্লাইডটা ইনকমপ্লিট থাকে, যেখানে যে পর্যন্ত যে সেকশন থেমে যাব তারপর থেকে আমি আপনাদেরকে ধরে ধরে ভিডিও করে দিয়ে দিব, অথবা আপনারা কোশ্চেন করলে সেটার অ্যান্সার করব ভিডিও বানায়। মানে এটাকে বলতে পারেন যে মানে রেকর্ডেড লাইভ ক্লাস দিয়ে দিব আপনাদেরকে। এটা হচ্ছে যে আমার নিজেরও এটা পড়ছি তো, অতএব আমার নিজেরও আগ্রহ আছে, আপনারা কোশ্চেন করেন যে কোন কোন এরিয়ায় কি কি যায়। কারণ ইনকাম ট্যাক্সের পরিবর্তনটা ভ্যাটে এবার খুবই কম পরিবর্তন। কাস্টমসের যেহেতু নতুন আইন আসছে, কাস্টমটা ওরকম ভাবে আলাদা পরিবর্তন প্রয়োজন হয়নি, কাস্টমস অ্যাক্ট 2023 আসছে। কিন্তু ইনকাম ট্যাক্স আইন যেহেতু গত বছর নতুন আইন আসছে এবং আইনে অনেক জায়গায় কিছুটা অসঙ্গতি ছিল, সেই অসঙ্গতিটা মিলার জন্য অনেক জায়গায় পরিবর্তন আসছে, যেটার অ্যানালাইসিস টু সাম এক্সটেন্ট আমিও এখনো পুরোটা শেষ করিনি। এই কারণে আপনারা আমাকে কোশ্চেন করেন, ওই কালকের ভিতরে করলে ভালো, বা কালকে পরশুর জি ভিতরে স্যার। করেন। আচ্ছা, এখন জি যেটা স্যার। বলছে অ্যামেন্ডমেন্ট অন অ্যাডমিসিবিলিটি অফ দ্য ডাব্লিউপিপিএফ। আচ্ছা, খেয়াল করেন ডাব্লিউপিপিএফ এর একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হচ্ছে এখন আপনি জানেন, বলেন তো আইন বলে কোনটা পিএফ গ্র্যাচুইটি ডাব্লিউপিপিএফ কোনটা আইন দ্বারা মাস্ট দিতে হয় বলেন তো? এই তিনটার ভিতরে কোনটা? ডাব্লিউপিপিএফ, পিএফ এবং জিএফ। মানে আমরা যারা অডিটে যাই, একটা কোম্পানি লিমিটেড কোম্পানি অডিটে যখন যাই, WPF স্যার। হ্যাঁ, আমরা যদি কোনো কোম্পানির ডাব্লিউপিপিএফ চালু না থাকে তাহলে আমরা অডিট অবজারভেশনে নিয়ে আসবো, মানে এইভাবে আমাদের চিঠি দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু জিএফটা কিন্তু ওরকম না, গ্র্যাচুইটি ফান্ড এরকম না, ইভেন পিএফ এরও কিছু কিছু ক্ষেত্রে কি আছে। তাহলে ডাব্লিউপিপিএফ কম বেশি সবার জন্য অ্যাপ্লিকেবল যারা হচ্ছে প্রফিটে আছে, লস কোম্পানির জন্য অ্যাপ্লিকেবল না। তাহলে কি বলা হচ্ছে এখানে ছিল এনি অ্যামাউন্ট, আগে পেইড ছিল, তার মানে কি ছিল? এনি অ্যামাউন্ট পেইড টু দ্য ওয়ার্কার পার্টিসিপেন্ট ফান্ড, ওয়েলফেয়ার ফান্ড অ্যান্ড বাংলাদেশ ওয়ার্কার ওয়ার্কার্স ওয়েলফেয়ার মানে ফাউন্ডেশন ফান্ড। তার মানে টাকা পেইড করলেই আপনি হচ্ছে এটাকে ধরতে হইতো। এখন পেয়াবল, এই পেইডের জায়গায় পেয়াবল করা হয়েছে।
তাহলে কি হবে? অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং। ইনকাম ট্যাক্স অথরিটি মোস্টলি হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং পছন্দ, মানে অ্যাকসেপ্ট করে না, ক্যাশ বেসিস করে। এই ক্ষেত্রে আমরা দেখলাম যে এখানে ক্যাশ বেসিসের বাইরে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটাকে অ্যাকসেপ্ট করলো। ফলে শুধু পেইড করলে হবে না, পেয়াবল থাকলে, ধরুন আমি ডাব্লিউপিপিএফ ফান্ড দেইনি, যেমন আমি বিশ্বলিউশন পিএলসি, আমাদেরই ডাব্লিউপিপিএফ এর টাকা অ্যাকাউন্ট এন্ট্রি করা আছে কিন্তু ফান্ডে ট্রান্সফার করেছে, কিন্তু এটা ডিসবার্স হয়নি। সো ফান্ডে ট্রান্সফার করা হোক না হোক, আপনি যদি পেয়াবল প্রভিশন করেন তাহলেই সেটা অ্যালাউবল হিসেবে হবে। তো এখানে বলছে সো দ্যাট অ্যাক্রুয়াল অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট অ্যাকনলেজড আর কমপ্লায়েন্স উইথ দ্য লেভেল ল অন ক্রিয়েট মানে ইনঅ্যাডভিজিবল। তাহলে এটা ইনঅ্যাডভিজিবল হিসেবে হবে না। আগে যেটা হয়তো পেয়াবল করলে আপনি ইনঅ্যাডভিজিবল হয়ে যেত, পেইড রাখতে হতো, এখন বলা হচ্ছে না, পেয়াবলটাকেও অ্যালাউ করা হবে। সো এটারও একটা এক্সেলে আমি মানে ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আপনারা আমি ওই এক্সেল শিটটা দিলে আপনারা দেখবেন যে পুরোটাই এক্সেলেও করা আছে। এবার আসেন আনপেইড ইন্টারেস্ট। এটা কি আলাপ হয়েছিল গত সেশনে, যে আনপেইড ইন্টারেস্টের একটা ইস্যু ছিল? আমরা যে আইন ছিল, আইনে হচ্ছে কোনো ইন্টারেস্ট যদি আনপেইড ইন্টারেস্ট মোর দ্যান 3 ইয়ার্স উইল বি নো লঙ্গার অ্যাডেড টু দ্য ইনকাম। আগে যেটা ছিল যে আপনি যদি একটা জায়গায় প্রভিশন রাখেন যে আপনি ইন্টারেস্ট পেয়াবল, সিম্পল। এখন এই ইন্টারেস্ট পেয়াবল 1 বছর গেছে, ইনকাম আপনার হচ্ছে অডিটেড অ্যাকাউন্টসে দেখিয়েছেন, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করছেন, পরের বছর দেখেছেন, থার্ড বছর, চতুর্থ বছর যেটা ইনকামের সাথে অ্যাড হতো, এবার সেটাকে উঠাই দেওয়া হয়েছে। আনপেইড ইন্টারেস্ট ফর মোর দ্যান 3 ইয়ার্স উইল উইল নো উইল নো লঙ্গার বি অ্যাডেড অ্যাজ ইনকাম, মানে ডিমড ইনকাম ফ্রম দ্য নিউ ফিসক্যাল ইয়ার। অতএব এইটা একটা ছাড় পাওয়া গেছে যে আমরা অনেক সময় দেখা যায় যে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের বাইরেও বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকি, অন্য অন্য নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা নন নন এনবিএফআই থেকে, পার্সোনাল লেভেল থেকেও নেই, ইন্টারেস্ট পেয়াবলটা না দিলে এটাকে আমার ইনকাম হিসেবে ট্রিট হইতো, এবার তারা উঠাই দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে অ্যাসেট লাইবিলিটির ক্ষেত্রে। আপনার আগে ছিল যে গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে আপনার এই অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট না দিলেও চলতে, বা দিতে হবে, এবং আগে ইন্ডিভিজুয়ালের ছিল যে 40 লাখ টাকার উপরে হলে দিতে হইতো। এবার আর একটু সিলিংটা বাড়ানো হচ্ছে, 50 লাখ টাকার উপরে যদি আপনার কারোর ইনকাম থাকে তাহলে তাকে অবশ্যই হচ্ছে অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, এটা একটা চেঞ্জ আসছে। এক হচ্ছে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে, আর ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে 40 থেকে 50 লাখ করা হয়েছে। আচ্ছা, এবার আসেন অডিট সিলেকশনের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং চেঞ্জ আসছে। সেটা হচ্ছে আমরা অডিটের যে সিলেকশন ক্রাইটেরিয়া, আমরা জানি যে কোন কোন কারণে অডিট করতে পারে আমাদের ফাইলগুলো বা আমাদের কোম্পানি এগুলো, সেটা 182 সেকশনে আপনার দেখবেন যে রিটার্নের পরেই 182 সেকশনে আপনার কি বলা আছে, আমরা একটু দেখি যদি। 182 সেকশনে বলা আছে, জাস্ট এ মিনিট, অডিট। এই অডিটের ক্ষেত্রে যে কথা বলা আছে তার ভিতরে বলা আছে যে আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট নিড টু বি সাবমিটেড উইথ দ্য ইনকাম ট্যাক্স রিটার্ন। কিরকম? নন সাবমিশন অফ ব্যাংক স্টেটমেন্ট ফর লোন মোর দ্যান 5 লাখ টাকা। এগুলো এগুলো স্যার গত ক্লাসে আলোচনা করা হয়েছে স্যার এগুলো। ওকে ওকে, তাহলে 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 আর রাগ করছি। এইটা কি আলাপ হয়েছিল এখানে? এই যে ইয়েটা আপনার ওই যে ডাব্লিউপিপিএফ এর হিসাবটা কি হয়েছিল? ডাব্লিউপি হিসাবটা দেখানো হয়নি এইভাবে, কিন্তু এমনি না, আলোচনা স্যার। করা হয়েছে। স্যার ওকে এটা ওকে, একটু আলোচনা করলে ভালো হইতো স্যার। আচ্ছা আমি তাহলে এক্সেলে চলে যাই। হ্যাঁ ঠিক আছে। না ওই যে আমি তো আসলে ওই যে বিস্তারিত বললাম না। কোনো আলোচনা হয় নাই, ওকে ওকে, ঠিক আছে, আমি করে বিস্তারিত দিচ্ছি। কোনো আলোচনা হয়নি স্যার। ঠিক আছে করে দিচ্ছি। ওকে ওকে, গুড, অসুবিধা নেই, আমি করে দিচ্ছি। আপনার একটু বললে সুবিধা হয় কি, আমি তো বললামই যে আমি হচ্ছে যে আমি নিজেও তো মানে এটা নিয়ে কন্টিনিউসলি কাজ করছি, কারণ ইনকাম ট্যাক্সের নতুন আইন আসছে, এবার অনেকটা পরিবর্তন আসছে, এগুলো তো আমাদের দেখা দরকার। তো সেই অর্থে এই যে, আচ্ছা এই ডাব্লিউপিপি দুইটা ইস্যু আছে, এটা একটু বলে দেই তাহলে একবারে শেষ করি। আমি একটা হচ্ছে, একটা ছিল এরকম, যদি আপনারা দেখেন যে আগে যেটা ছিল এটা হচ্ছে গত বছর যেটা ছিল ডাব্লিউপিপিএফ এর কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড, এখানে কোনো, যখন কোম্পানি ফান্ডকে টাকা দিত তখন টিডিএস কাটার কোনো অপশন ছিল না। তারপরে কি করা হতো, ফান্ড থেকে যখন আমরা এমপ্লয়ীদেরকে দিতাম তখন 10% টাকা কাটে রাখা হতো। এটা গত বছরের ছিল, ঠিক আছে। এবছর সেটা চেঞ্জ করছে, এবছর এমপ্লয়ি এন্ডে কোনো আপনার টিডিএস করতে হবে না। এটা দেখেন এই যে নো টিডিএস, বাট যখন কোম্পানি থেকে আপনার ফান্ডে দেওয়া হবে তখনই টাকা কেটে রাখা হবে। এটাতে কি লাভ লস হইলো বলেন তো?
এনবিআর আগে কি টাকা পেয়ে গেল স্যার? এনবিআর আগে টাকা আলটিমেটলি পেয়ে গেল, এমপ্লয়িরা লুজার হলো স্যার। এমপ্লয়িরা লুজার, লুজার একই রকমই হবে, অ্যামাউন্ট একই রকম পাবে, কিন্তু গতবার যেটা হয়তো আমরা হচ্ছে যে এই টিডিএস এর অংশটা হয়তো আমি একটা অ্যাডভান্টেজ নিতে পারতাম, এবার তা হচ্ছে না। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে এটা একটা ছোট্ট চেঞ্জ, এটা তো গত গত ইয়েতে এটা আলাপ হয়েছিল না? জি স্যার, হয়েছিল এটা। ওকে, এই জন্য আমি বলছি যে আপনাদের যা যা হয় নাই সেটাই আপনারা আমাকে আলাদাভাবে দিবেন, সো দ্যাট আপনাদেরকে ক্লিয়ারলি আমি একটু হেল্প করতে পারি। আমার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু আমি রেগুলার ইয়ে করি, রেগুলার হচ্ছে আপনার রেগুলার হচ্ছে আপনার ইউটিউবে কিছু না কিছু ভিডিও করি, অথবা আপনারা জানাইলে আমি এটা করে দিতে পারবো। আচ্ছা, ওইখান থেকে দেখে আসছিলাম হচ্ছে কোনটার জন্য, এইটা এটা হচ্ছে সরি, ডাব্লিউপি এর হিসাব প্রয়োজন, ওখান থেকে আচ্ছা, তারপর আরেকটা জিনিস আলাপ করি, সেটা হচ্ছে এটা নিশ্চয়ই আপনারা জানেন, তারপর কুইকলি বলি। সেটা হচ্ছে যে আমরা কনফিউশনে থাকি যে আমরা কোন কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হচ্ছে অডিটেড, আমি এক্সেল শিটে দিয়ে দিব আপনাদের, আপনাদের সুবিধা হবে। এখানে অনেকগুলো করা আছে, কোনটা হয়েছে কোনটা হয়নি আমি জানি না, বাট এখানে খুব সামারি আকারে করা আছে। দেখেন যে ইনকাম ট্যাক্সের আমরা, জি স্যার, এটা ভালো হবে স্যার। হ্যাঁ, রিটার্ন সাবমিট যখন করি, রিটার্ন সাবমিট করার সময় দেখা যায় যে ফান্ডের ক্ষেত্রে আমরা কি কোনো অডিটেড রিপোর্ট লাগবে, ইয়েস, রেকর্ড। তারপরে প্রাইমারি এন্ড প্রি প্রাইমারি এডুকেশন ইনস্টিটিউট লাগবে, আদার এডুকেশন লাগবে, কোম্পানিজ যত যে কোনো কোম্পানি হোক, পিএলসি, ওপিসি, প্রাইভেট লিমিটেড লাগবে। এখন প্রোপ্রাইটারশিপ নো, লাগবে না। কিন্তু এখানে একটা কোশ্চেন আছে, এখানে একটা কোশ্চেন আছে, দেখেন এইখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট এন্টিটি। এটা শুনেছেন কেউ? পাবলিক না ইন্টারেস্ট স্যার। এন্টিটি। আচ্ছা, এইখানে একটা পাবলিক পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, এন টি টি ওয়াই, খেয়াল করেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এগুলোর লাগবে। আরেকটা কি লাগবে, যদি কোনো ট্রাস্ট, ফাউন্ডেশন, তারপর যে আপনার অ্যাসোসিয়েট অফ পার্সন, সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি, যেমন সিএফও ফাউন্ডেশন, আমাদের একটা ফাউন্ডেশন আছে, এইটা যদি গস রিসিপ্ট, এই গস রিসিপ্ট যদি 5 কোটি টাকার উপরে হয়, তাহলে আপনাকে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হবে। যেটা ফান্ডের, যেটা আগে ছিল 3 কোটি, গতবার যখন প্রথম ইনকাম ট্যাক্স আইনটা আসলো সেখানে বলা ছিল 3 কোটি টাকার উপরে টার্নওভার হলেই আপনাকে হচ্ছে রিটার্ন সাবমিট করতে হবে, বাড়ায় 5 কোটি করছে। এর বাইরে, এটা তো ইনকাম ট্যাক্স আইনে বলা আছে, এর বাইরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট 2015 অনুযায়ী হচ্ছে, 2015 অনুযায়ী বলা হচ্ছিল যে যাদের যাদের হচ্ছে কারা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, যাদের টার্নওভার হচ্ছে 50 কোটি টাকার বেশি, 50 কোটি টাকার উপরে টার্নওভার বেশি, 50 কোটি প্লাস, একটা গেল। অথবা সেকেন্ড হচ্ছে তাদের এমপ্লয়ি সংখ্যা হচ্ছে কি বলে, তাদের হচ্ছে অ্যাসেট হচ্ছে 30 কোটি টাকা, অ্যাসেট অ্যাসেট হচ্ছে অ্যাসেট হচ্ছে 30 কোটি টাকা প্লাস, প্লাস হচ্ছে, অথবা লাইবিলিটি লাইবিলিটি হচ্ছে 10 কোটি টাকা প্লাস, অথবা এমপ্লয়ি এমপ্লয়ি হচ্ছে 50 জনের বেশি। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটু বলি। প্রথম কন্ডিশন হচ্ছে সরাসরি যদি কেউ অপশন 1, মানে কন্ডিশন 1 যদি কারোর হচ্ছে, কন্ডিশন 1 যদি কারোর টার্নওভার থাকে, তার কারো যদি সরাসরি 50 কোটি টাকার উপরে টার্নওভার থাকে, তাহলে তাহলে অডিটেড রিপোর্ট সাবমিট করতে হবে। তার মানে এখন দেখেন, ইনকাম ট্যাক্স অথরিটি অনুযায়ী কিন্তু আপনার প্রোপ্রাইটারশিপ ফার্মগুলো কিন্তু পাবলিক ইন্টারেস্ট এন্টিটি, মানে তাদেরকে রিটার্ন সাবমিট করতে হয় না। কিন্তু যদি কোনো প্রোপ্রাইটারশিপ ফার্মের টার্নওভার
50 কোটি টাকার উপরে হয়ে যায়, তাহলে কন্ডিশন অনুযায়ী কিন্তু সে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিতে পড়ে যায়। তার মানে এই ক্রাইটেরিয়া কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি রিটার্ন না দিলেও অন্য অন্য আইনে কিন্তু বলতেছে যে আপনাকে এই 50 কোটি টাকার উপরে হইলে হবে। অথবা আরেকটা জিনিস দেখেন, 50 কোটি টাকা টার্নওভার নেই কিন্তু অ্যাসেট 30 কোটি টাকার উপরে, লাইবিলিটি 10 কোটি টাকার উপরে, অথবা এমপ্লয়ি 10 কোটি টাকা, 10 এমপ্লয়ি 50 জনের উপরে। এই তিনটার যে কোনো দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ হলেই কিন্তু তাকেও আবার হচ্ছে ইনকাম ট্যাক্স, সরি, তাকেও আবার কিন্তু অডিটের স্টেটমেন্ট দিতে হবে। সো এটা বোঝা গেল, পয়েন্টটা বোঝা গেল আমি যেটা বললাম। জি স্যার, বোঝা গেল। এই স্যার, এটা কি পার্সোনাল যদি করি, পার্সোনাল আমরা তো নর্মালি প্রোপ্রাইটারশিপ কোম্পানি পার্সোনাল নামে দিয়ে দিই, তো অডিট রিপোর্ট কি ওখানে দিয়ে দিলেই হবে নাকি আলাদা করে ওই কোম্পানির নামে রিটার্ন সাবমিট করতে হবে? ওই ইন্ডিভিজুয়াল লাগবে না, আপনার সাথে একটা ছোট্ট করে ইনকাম হ্যাঁ, স্টেট যদি 50 কোটি টাকার উপরে হয়, অথবা 50 কোটি টাকার নিচে হলে লাগবে না, ঠিক আছে, প্রোপ্রাইটারশিপে। জি অথবা জি যদি আপনার হচ্ছে ইয়ে হয়, আপনার 50 কোটি টাকা নাই কিন্তু অ্যাসেট অনেক বেশি, ভবিষ্যতে বড় হবে। আচ্ছা প্রোপ্রাইটারশিপের অ্যাসেট 30 কোটি টাকার নিচে হয় না সাধারণত, মানে এরকম হয় না, লাইবিলিটি এবং এমপ্লয়ি। তো যদি এই কন্ডিশন হয় তখন আপনি আলাদা একটা সেপারেট ছোট্ট অ্যাকাউন্ট করে সেটা অডিট করে দিবেন। এটা ফিটি খুব কম হবে, এটা বড় ইস্যু না, কিন্তু তা না হলে আপনার লাগবে না। আর এখানে আমরা ক্লিয়ার করলাম অন্যগুলো, ঠিক আছে। তো এটা আপনারা জি এই স্যার। সাইটগুলো আপনাদের দিয়ে দিব, আমি ওইটা না স্যার, ডাব্লিউপি। প্রশ্ন হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের নামে রিটার্ন সাবমিট হবে নাকি ওই প্রোভাইডারশিপ বিজনেসের নামে রিটার্ন সাবমিট? আচ্ছা, এইটা একটা ভালো কোশ্চেন। ইন্ডিভিজুয়ালের নামই হবে, কারণ আমি আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হচ্ছে প্রোপ্রাইটারশিপের আলাদা কোনো টিন হয় না, হ্যাঁ। আর যদি ভ্যাটা বলা হয় তাহলে ভ্যাটের বিন হবে, এটা ভিন্ন জিনিস। কিন্তু প্রোপ্রাইটারশিপ ব্যবসার কোনো আলাদা টিন হয় না, লিগ্যাল এন্টিটি হয় না, এবং এটা কোনো আর্টিফিশিয়াল এন্টিটি হয় না, মামলা টামলা করা যায় না। আপনার দেখা যায় যে প্রোপ্রাইটারশিপ হচ্ছে এমপ্লয়ীদের, মানে একই কথা, আপনার প্রোপ্রাইটারশিপের বিষয়টা এমন যে আপনার হচ্ছে যারাই হচ্ছে ওনার তারাই কোম্পানির মালিক। কিন্তু যেটা হয়, আমি যখন রিটার্ন লিখবো, আমার রিটার্ন লেখার সময় ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট দেই না, যেমন একটা অ্যাটাচমেন্ট দেই হচ্ছে আপনার আমার ডেইলি লাইফস্টাইল খরচের একটা দেই, অথবা যদি এডিশনাল কোনো ডকুমেন্ট দিতে যাই করতে চাই। সিমিলারলি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই একটা আলাদা অ্যাটাচমেন্ট দিতে হবে ওই ব্যবসা। ধরেন আমি আমি লেটস সে আমি আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, আমি শফিকুল আলম একজন ব্যক্তি, আমার শফিকুল আলম কোম্পানি নামে একটা সিএ ফার্ম আছে। এখন যদি আমার সিএ ফার্মের টার্নওভারটা কোনোভাবে, আমি তখন প্রোপ্রাইটারশিপ থেকে পার্টনারশিপ হয়ে গেছে ভিন্ন কথা, প্রোপ্রাইটারশিপ ছিলাম, যদি আমার টার্নওভার 100 কোটি টাকা হইতো বা 60 কোটি টাকা হইতো, তাহলে আমি যেটা করতাম, শফিকুল আলম কোম্পানি নামে একটা রিসিভ পেমেন্ট বা ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করে ওইখানে আমি দেখাইতাম আমার আয় ব্যয়ের হিসাব করে, এখানে একটা আপনার অ্যাটাচমেন্ট রেখে ওইটা অডিট করে ওইটাকে অ্যাটাচমেন্ট আকারে আমার রিটার্নের সাথে দিতাম। তার মানে অডিট হবে নট টু দ্য পার্সন, অডিট হবে ওই ইন্ডিভিজুয়াল এন্টিটি। ওকে স্যার, এটা তো ডিবিসির প্রয়োজন নেই স্যার। না না, জি জি জি। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন আপনি আসেন, এবার গেল হচ্ছে আপনার ইয়ে গেল, আপনার এটাও আলাপ করলাম। এখন ওইটা আমি খুঁজে পাইনি, এখান থেকে দেখাই দিই যে এখানেই তো আমার আছে ক্যালকুলেশন করে ডাব্লিউপিপিএফ এর। সংক্ষেপে যদি বলি এরকম একটা সিম্পল জিনিস, এখানে বড় কিছু না, আপনার মানে বুঝতে অসুবিধা হবে না। আগে যেটা ছিল, ধরেন আমি বলছি বিসলিউশন পিএসসি হ্যাড এ প্রফিট অফ, মানে প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 3,07,000 টাকা ফর দ্য ইয়ার এন্ড 30 June 2024। The company charged 7,000 টাকা WPPF expense but did not pay it to the fund। তাহলে আমি যেটা একটু উদাহরণ দিলাম, উদাহরণের একটা এক্সাম্পল, যে আপনি যখন পে না করলে যেটা হতো, আপনি এটা ইনঅ্যাডমিসেবল হয়ে আপনাকে ট্যাক্স বেশি দিতে হতো। তাহলে যদি 3,07,000 টাকা আয় হয়, আগের আইন অনুযায়ী 7,000 টাকা আপনি এখানে যোগ করে আপনার টোটাল যে আপনার 7,00,000 টাকা বাদ দিয়ে 3,00,000 টাকা, 3,00,000 টাকা ইনকাম এখন ইনঅ্যাডমিসেবল করে দিত ডিসিটিরা 7,000 টাকা, ফলে আপনার ট্যাক্স দিতে হতো 27.5%, যদি এটা হয় 84,000 টাকা। আর এখন যেহেতু এটা পেয়াবল আছে কিনা বড় কথা না, পেইড করছেন কি করেন ইস্যু না, এটা পেয়াবল থাকলেও আপনি অ্যালাউবল হবে, অতএব এখানে ডিসঅ্যাডমিসেবল হবে না, ফলে ট্যাক্স কিছুটা কম দিতে হবে। দ্যাট ইজ দ্য থিং, এটা আপনারা পেয়ে যাবেন, আমি স্টেটমেন্ট দিয়ে দিব। একইভাবে আপনার আরো কিছু ব্যবসার ইনঅ্যাডমিসেবিলিটি আছে, যেমন আপনি একটা সিম্পল জিনিস দেখা এখানে, সেটা হচ্ছে এটা দেখলেই বুঝবেন ভালো। এটা একটা ক্লিয়ারলি বুঝলে আপনারা অন্যরা বুঝে অন্যগুলার এক্সাম্পল বেশি বুঝাইতে হবে না। খেয়াল করেন, এ 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি হ্যাজ এ নেট প্রফিট বিফোর ট্যাক্স হচ্ছে 10 লাখ টাকা।
and it has inadmissible expense comprised of excess perquisite. আমরা যে পারকিউজিট আছে না, পারকিউজিটটাকে আমরা বুঝি, পারকিউজিট জিনিসটা বুঝি। এমপ্লয়ি বেনিফিট যেটা দেওয়া হয় সেটাকে তো বেসিক্যালি কিছু কিছু বুঝি স্যার। হ্যাঁ, আমরা এমপ্লয়ীদের আপনার হচ্ছে তাদের অ্যাডভান্স পেমেন্ট, এরিয়ার পেমেন্ট, বিভিন্ন কিছু বাদ দিয়ে, যে পেমেন্ট গুলো বাদ দিয়ে, এর বাইরে এই সমস্ত কিছুর বাইরে যেটা হয় সেটাই হচ্ছে পারকিউজিট। সেই মানে এমপ্লয়ি বেনিফিট, সেই এমপ্লয়ি বেনিফিটে 10 লাখ টাকার উপরে হলে এমপ্লয়ির জন্য আর কোনো ক্ষতি নেই, এমপ্লয়ি তো অলরেডি পেয়ে গেছে, তার কোনো সমস্যা নেই। কিন্তু এমপ্লয়ার আবার এই 10 লাখ টাকার উপরে যে টাকাটা একজন এমপ্লয়িকে দিবে সেটাকে তাকে ট্যাক্স দিতে হয়। আমি রিসেন্টলি একটা আমেরিকান কোম্পানিতে এই কাজটা করছি, এক্সেস পারকিউজিটের কারণে তাদের ট্যাক্স দিতে হচ্ছে। সো এই ট্যাক্সটা যখন এই 5 লাখ টাকা এক্সেস পারকিউজিট হয়েছে, এইটা কিন্তু সরাসরি এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 12%, কিন্তু এই 5 লাখ টাকার জন্য তাকে কিন্তু গভর্নমেন্টকে দিতে হইতো 25% রেটে। এইটা এবার উঠাই দিছে। দেখেন কিরকম, 10 লাখ টাকা সেল, 10 লাখ টাকা সেল, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে লাস্ট ইয়ারের। এখানে ইনঅ্যাডমিসিবল ইনকাম হচ্ছে কত, 10 লাখ 10 লাখ, ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স 5 লাখ 5 লাখ, আর হচ্ছে তাহলে টোটাল কত আপনি ইনকাম অ্যাসেসমেন্ট করতেন, 15 লাখ 15 লাখ। এখন দেখেন এই আপনার 10 লাখ টাকার পরে 12% আকারে 1,20,000 টাকা ট্যাক্স আসতো, আর আপনি ইম্পোর্ট স্টেজে এআইটি দিয়ে আসছেন 1 লাখ টাকা। আচ্ছা, এবার দেখেন এইখানে যেটা হইতো, এই যে 5 লাখ টাকা ইনঅ্যাডমিসিবল, এটা কিন্তু 12% রেটে না, এটা কিন্তু যেহেতু ইনঅ্যাডমিসিবল হতো, এই খরচটা বলতেছে ইনঅ্যাডমিসিবল খরচটা হবে রেগুলার রেটে, তখন 25% আকারে নিয়ে আপনাকে ট্যাক্স দিতে হইতো 1,25,000। তাহলে ওভারঅল আপনাকে কিন্তু 2,45,000 টাকা ট্যাক্স দিতে হতো, যেটা ইফেক্টিভলি রেট পড়তো প্রায় 24-24.5%। কিন্তু এখন বলা হচ্ছে না, এটা আপনি এটা ইয়ে হবে না, এটাকে আপনার এই আপনার স্পেশাল ইনকামটা এখানে আপনার ওই রেটে পড়বে না, এটা রেগুলার রেটে পড়ে যাবে। ফলে আপনার যেটা হবে, আপনি এটা ট্যাক্স রেটটা কমে যাবেন। মোট কথা হচ্ছে এই কথাটা বোঝানোর একটাই উদ্দেশ্য যে আপনি রিডিউস রেটে, যেমন আমরা আইটি কোম্পানির ট্যাক্স রেট নাই, আইটি কোম্পানির কোনো ট্যাক্স আমাদের দিতে হয় না, খেয়াল করেন। কিন্তু আমি যদি কোনো মানে আমি যদি কোনো ক্যাশ, এবার আমি বলি আইটি কোম্পানি একটা কথা বলে দিছে, আইটি কোম্পানি ট্যাক্স দিতে হবে না, কিন্তু আইটি কোম্পানি যদি কোনো ক্যাশলেস ট্রানজাকশন করতে পারে, অর্থাৎ সে কোনো ট্রানজাকশন রিসিপ্ট এবং পেমেন্ট সব ক্যাশে করা যাবে না, সব অ্যাকাউন্ট পে করতে হবে। এখন যদি সে কোনো ক্যাশে ট্রানজাকশন করে, তাহলে তাকে কিন্তু এটা ইনঅ্যাডমিসিবল করে দিবে, তখন কিন্তু রেটটা বেড়ে যাবে। একইভাবে আপনি খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে আপনি হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আপনার রেট 12%, কিন্তু আপনি ভুল করে একটা খরচ বা পেনাল্টি যে কোনো কিছুই যদি করেন, ধরেন আপনি এক্সেস পারকিউজিট দিচ্ছেন, অথবা ক্যালকুলেশন ভুল করছেন, অথবা ইনকাম হাইড করছেন, এগুলোকে যদি ডিসিডি বা অ্যাসেসিং অফিসার লেভেলে যদি আইডেন্টিফাই হয়, তখন বলা ছিল যে এটাকে আপনার 25% বা 27.5% যে রেট অ্যাপ্লিকেবল হবে জেনারেলি, সেই রেটে চার্জ করে দেয়া হবে। কিন্তু এখন বলছে না, এটা আপনি ওইটা আপনার যেই বিজনেস রেটে সেই রেটেই চলে যাবে। সো দ্যাট ইজ দ্য চেঞ্জ ইন দ্য ইনকাম ট্যাক্স, যেটা আমাদের জন্য সুবিধা হয়েছে। আচ্ছা, এরপরে আসলে আমি যেসব জিনিস নিয়ে আলাপ করতে চাই, আচ্ছা এইটা মনে হয় অলরেডি আলাপ হওয়ার কথা, যে আপনার এই ব্যাংকিং চ্যানেলে টাকা দিতে হবে। করছে, জি স্যার। জি জি। আচ্ছা, এটা কি অডিট রিপোর্ট রিকোয়ারমেন্টটা বলে দিছি অলরেডি। আচ্চ্ছা, WPPF এরটা হয়ে গেছে। আচ্ছা, এগুলো মানে এটাও বলা হয়ে গেছে, আমি অলরেডি ওখানে দেখাইছে। আচ্ছা, এটা কি দেখানো হয়েছে যে আমরা সবচেয়ে যেটা বড় ঝামেলা এখন পড়ি, যে আমাদের আমরা যারা দেখাইছে স্যার। দেখাইছে হয়েছে স্যার। ওকে। দেখানো হয়েছে স্যার, এটা আলাপ হয়েছে একটু। আচ্ছা, তাহলে এটাও মনে হয় দেখানো হয়েছে। সারচার্জের বিষয়টা দেখানো হয়েছে। সারচার্জ কি দেখানো হয়েছে? সারচার্জ কি বলা হয়েছে? না স্যার, এটা হয়নি। আচ্ছা আচ্ছা, এখানে একটু বলি। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে গত বছরের একটা ভয়াবহ সেকশন ছিল, সেটা হচ্ছে একটা গাড়ি কেনার পরে সেকেন্ড গাড়ি কিনলেই হচ্ছে আপনার ইয়ে হতো, আপনার হচ্ছে ট্যাক্সেবল হয়ে যেত, এটাকে সারচার্জ আকারে পড়ে যেত। সো সেই রেটটা ছিল খুব হাই। এবার বলা হয়েছে যে না, ইন্ডিভিজুয়াল একটা গাড়ি কেনার পর দ্বিতীয় গাড়ি কিনলে সিসি অনুযায়ী তাদের সারচার্জ দিতে হবে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে আপনার এটা অ্যাপ্লিকেবল হবে না। তো আগে বলা ছিল এনি এসএসজি যারা একটা গাড়ির পর দ্বিতীয় গাড়ি, এখন কোম্পানির জন্য কিন্তু অনেক গাড়ি কেনা লাগতো। এটা কিন্তু একটা ভুল ছিল, কারণ একটা কোম্পানি কিন্তু একটা গাড়ি নিয়ে চলবে না, অনেক গাড়ি কিনবে, ফলে তাদের জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু এবার বলেছে না, ইন্ডিভিজুয়াল একাধিক গাড়ি কিনলেই শুধুমাত্র কার্বন ট্যাক্স
বা এনভায়রনমেন্টাল সারচার্জ হবে, কিন্তু কোম্পানি একাধিক গাড়ি কিনলে এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, এবার আমি এক্সেল থেকে সরাসরি আলাপ করি, কারণ ওই আমার সময় যেহেতু কমে গেছে, ওইখানে কিছু ক্যালকুলেশন আছে। আমার মনে হয় যে এগুলো আমি আপনাদের দিয়ে দিব কালকে প্রেজেন্টেশনটা। আমার মনে হয় ওইখান থেকে কিছু আলাপ করি, এখানে আমি আপনাদের জন্য কিছু ওয়ার্কিং করে রাখছিলাম। আর আপনাদেরকে যেটা আমার মেইন ইয়ে থাকবে, ইস্যু থাকবে, যে প্লিজ আমাকে কিছু কোশ্চেন দেন, যাতে করে আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও বানায় আপনার দিতে পারি। কারণ আমি ওই যে এখন এই ইনকাম ট্যাক্স নিয়ে একটু পড়ালেখা করছি, তো এরপরে আবার অন্য কিছু নিয়ে পড়া শুরু করলে তখন আবার আপনাদেরকে এটা করা যাবে না। আচ্ছা, এখন আপনি এখানে যে আপনাদের জন্য নোট তৈরি করে রাখছিলাম, সেখানে যেগুলো ছিল এওপি ছিল, ডাব্লিউপিপিএফ, এটা তো বলছি অলরেডি, ট্যাক্স ফ্রম সাপ্লায়ার এটাও আলাপ আলোচনা হয়ে গেছে। তারপরে ক্যারি ফর, আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এটা কি আপনাদেরকে বলা হয়েছে যে আপনার লেটস সে বিশ সলিউশন পিএলসি হ্যাজ এ গ্রস 100 মিলিয়ন আপনার রিসিপ্ট, আর নেট লস হচ্ছে 20 মিলিয়ন। এখন ইট নিড টু বি পে 6 লাখ টাকা গ্রস রিসিপ্ট, ক্যান দ্য কোম্পানি ক্যারি ফরওয়ার্ড দ্য লস 20 লাখ টাকা ফর দ্য নেক্সট ইয়ার? প্রবলেমটা বুঝছেন কিনা? অ্যান্সার আমি পরে বলতেছি। এটা বুঝতে পারছেন? প্রবলেমটা বুঝছেন কিনা? জি না। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে দেখেন, আমি একটা কোম্পানি, আমার ইনকাম ট্যাক্স কিন্তু ইনকাম ট্যাক্স না, আমাদের দেশের ইনকাম ট্যাক্সটা কিন্তু প্রপারলি ইনকাম ট্যাক্স না। এইটা কোনো কোনো জায়গায় ভ্যাটের মতো আপনার হচ্ছে রিসিভ ট্যাক্স হয়ে যায়, অর্থাৎ ইনকাম এবং রিসিভ দুটো ভিন্ন জিনিস। আপনি যে টাকা রিসিভ করবেন, দ্যাট ইজ নট ইউর ইনকাম। ইনকাম ট্যাক্স লজিক্যালি অ্যাপ্লিকেবল হওয়া উচিত গ্রস রিসিভ থেকে, অ্যালাউয়েবল খরচগুলো বাদ দিয়ে তার উপর ট্যাক্স হবে। কিন্তু আমাদের মিনিমাম ট্যাক্স থাকার কারণে যে চ্যালেঞ্জটা হয়ে গেছে, সেই চ্যালেঞ্জটা হচ্ছে আমার 100 মিলিয়ন আমার হচ্ছে বিডিটি, আমার টার্নওভার, আমি লস করলেও মিনিমাম ট্যাক্স চার্জ হয়। আমার লস হয়েছে 20 মিলিয়ন, খেয়াল করেন, কিন্তু আমার রিসিপ্টের কারণে আমি যেহেতু গ্রস রিসিভ করছি, অতএব আমাকে 5 লাখ টাকা গ্রস রিসিপ্টের পরে ক্যালকুলেশন করে তারা একটা আপনার ট্যাক্স আমাকে দিয়ে দিল। কিন্তু তাহলে আমার লসটা তাহলে কি হবে? প্রবলেমটা হচ্ছে আমি নর্মালি 100 মিলিয়ন আমার সেলস, লস হয়েছে 20 মিলিয়ন, কিন্তু মিনিমাম ইনকাম ট্যাক্সের প্রভিশনের কারণে আমাকে 6 লাখ টাকা ট্যাক্স দিতে হয়েছে। কিন্তু গত বছরগুলো আমার লসটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারতাম না, কিন্তু এবার যেটা হয়েছে যে আগে আমরা করতে পারতাম না, এবার বলা হয়েছে যে এই টাকাটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। ক্যারি ফরওয়ার্ড করলে কি লাভ হবে? ধরেন আমার এবার ব্যবসা শুরু হলো, আগামী বছরগুলো আমার টার্নওভার অনেক বেশি, সেই টার্নওভারের বছরে এসে আমি এই ওই বছরের ইনকাম ট্যাক্সের পেয়েবল এগেইনস্টে এই লসটাকে ক্যারি ফরওয়ার্ডকে সেট আপ করতে পারবো। আমাদের দেশের আইনে ক্যারি ব্যাকওয়ার্ড করা যায় না, কিন্তু সারা পৃথিবীর আইনে ক্যারি ব্যাকওয়ার্ড করা যায়। অর্থাৎ এই 20 লাখ টাকা আপনি প্রিভিয়াসলি কোনো ইনকাম ট্যাক্স পে করে আসছেন, তার সাথে অ্যাডজাস্ট করে রিফান্ড ক্লেম করতে পারতেন। আমাদের দেশের এরকম ক্যারি ব্যাকওয়ার্ড করে রিফান্ড ক্লেম করা যায় না, ফলে আমি এই বছরে মিনিমাম ট্যাক্স দিয়েছি, কিন্তু এই 20 লাখ টাকাটা সামনের পিরিয়ডে আমি এটাকে ক্যারি ফরওয়ার্ড করে এটাকে অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো। ওকে, এরপরে হচ্ছে মোবাইল অপারেটর একটা ক্যালকুলেশন ছিল এরকম, যে মোবাইল ফোনের যে আপনার উইথহোল্ডিং পেমেন্ট যেটা ছিল ওইটা বেড়ে গেছে। আপনার প্রিভিয়াস রেট ছিল 10%, এটা হচ্ছে সেকশন 97 অনুযায়ী। আপনার যেটা ছিল রেভিনিউ ডিস্ট্রিবিউশন টু দ্য লাইসেন্স ফিজ অর এনি আদার ফিজ। আচ্ছা, এই মানে মোবাইল অপারেটরের জন্য আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। আগে এটা ছিল টিডিএসটা ছিল, উইথহোল্ডিং ট্যাক্স ছিল 10%, এটা 20% করা হয়েছে, অর্থাৎ মোবাইল অপারেটিং কোম্পানির ইনকামে ইম্প্যাক্ট পড়বে। তারপরে হচ্ছে আপনার এসেনশিয়াল গুডের ক্ষেত্রে, অনেকগুলো গুডের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার 2% থেকে 1% করা হয়েছে, এটা প্রবাবলি উনি আলাপ করছে। আচ্ছা, আর একটা হচ্ছে আপনার উইথহোল্ডিং ট্যাক্স ডিডাক্টেড ফ্রম দ্য সেভিংস অফ এফডিআর। আচ্ছা, এইটা একটা ইম্পর্টেন্ট এরিয়া। সেটা হচ্ছে যে আমরা একটু দেখাই, প্রবাবলি লাস্ট স্লাইড। আমি ভাবছিলাম যে 1 ঘন্টা ক্লাস নিব, অলরেডি আমরা মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস নিয়েছি। আপনাদের কোশ্চেন আজকে যেহেতু নিতে পারবো না, নেক্সট আপনারা কোশ্চেন করেন, আমি চেষ্টা করব আমার ওই ক্লাসটা শুরু হবে। সেটা হচ্ছে আপনার ট্রাস্ট অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাদের যে আপনার এফডিআর এর ক্ষেত্রে ব্যাংক হচ্ছে এফডিআর থেকে টিডিএস কাটতো 10%, যেটা এবার করা হয়েছে 20%, ডাবল করা হয়েছে। তারপরে হচ্ছে ওয়ার দ্য পেয়াবল রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড
অ্যাপ্রুভ সুপারঅ্যানুয়েশন ফান্ড, অর্থাৎ আপনি আপনার গ্র্যাচুইটি ফান্ড, পিএফ ফান্ডের টাকা, ডিপিপি, ডব্লিউপিএফ ফান্ডের টাকা যদি ব্যাংকে ডিপোজিট করেন, সেখান থেকে যদি কোনো এফডিআর ইনকাম আসে, এটার টিডিএস ছিল 5%, এটা বেড়ে আসছে হচ্ছে 10%, ডাবল করা হয়েছে। আর প্রাইমারি এডুকেশন ইনস্টিটিউটের ক্ষেত্রে যেটা একটু কমানো হয়েছে, এটা 20% তাদেরটা ফান্ড থাকে বিভিন্ন এডুকেশন প্রাইভেট সেক্টরের, যে আপনার কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তাদের টাকা জমা থাকে, এটা 20% ছিল, এটা কমায় 10% করেছে। সো এই চেঞ্জগুলো মোটামুটি আসছে, আরো বেশ কিছু চেঞ্জ আসছে। আমি দুইটা কাজ করব, একটা হচ্ছে যে আপনারা আমাকে ফিডব্যাক দেন কি না দেন, আমি আপনাদেরকে চেষ্টা করব যে আমার মতো করে যে কাজটা করছি এটা এই এক্সেল বেস প্লাস পিপিটিতে কিছু ডিসকাস করে ভিডিওগুলো আপনাদেরকে দিব, ফার্স্ট কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে আপনারা কোশ্চেন করলে আমার জন্য সুবিধা হবে, যে আমি আপনাদেরকে আমার মতো করে আপনাদেরকে হচ্ছে সরি আপনাদের মতো করে একটু রিসার্চ করে, যদি এমনও হয় যে আপনাদের প্রবলেমটা আমি সলভ করতে সময় লাগছে, বাট আমি সলভ করে আপনাকে একটা রেকর্ডেড ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো মোটামুটি এই ছিল আমাদের আজকের সেশন। শুরু থেকে যারা ছিলেন, হোপফুলি যে আপনারা মোটামুটি ক্লাসটা এনজয় করছেন। সো এখন আপনাদের উপর ডিপেন্ড করবে যে এই গ্রুপটা যেহেতু আমাদের এখানে আছে, আমি আপনাদেরকে এই সুযোগ রাখলাম, আমাকে ইন্ডিভিজুয়ালি প্রবলেমগুলো দিবেন। ধরেন আপনার এই রেফাউল করিম সাহেবের পুরো প্রেজেন্টেশনটা পেয়ে গেছেন, উনি হয়তো পুরোটা আপনাকে কভার করতে পারেন নাই, আমার প্রেজেন্টেশনটা আগামীকালকে পেয়ে যাবেন। সো এইটা পাওয়া প্লাস ইনকাম ট্যাক্সের পরিপত্র বা অন্য পরিপত্র এখানে আসেনি, যেগুলো আপনি ফাইন্যান্স অ্যাক্টের যে জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে, এরকম সর্বোচ্চ 5 থেকে 10টা কোশ্চেন আমি সলভ করে আপনাদেরকে দিয়ে দিব, প্লিজ। জি, বা এখনো যদি দু একটা পয়েন্ট থাকে বলে দিতে পারেন যে স্যার এটা নিয়ে একটু আমাদেরকে একটু ফার্দার দেন। যদি স্যার একটু এই কোম্পানি রিটার্নের বিষয়টা একটু বলতাম স্যার। কোম্পানি রিটার্নে কোনটা বলেন কি? জি স্যার, ওই ইন্টারেস্টটা কিভাবে চার্জ হবে? ধরেন 23 সালের মানে ফাইন্যান্সিয়াল ইয়ার 22-23 রিটার্নটা আমি এখন জমা দিব, কারণ অডিট রিপোর্ট ডিউ টাইমে করতে পারিনি, কারণ সেক্ষেত্রে মানে ইন্টারেস্ট চার্জটা কিভাবে হবে? অডিট রিপোর্ট আপনি করতে পারেন নাই জি 2022-23-এ? ফাইন্যান্সিয়াল। জি আচ্ছা, এইখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে, আগে তো যেটা ছিল যে আপনার ওই আপনার আমি এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে বলতে পারছি না, আমি বলবো, তাহলে আপনার ফ্যাক্টটা বলেন, আমি বলে দিচ্ছি। আগে ছিল হচ্ছে যে আপনার ওই পেনাল্টি হতো, এখন হচ্ছে পেনাল্টি না, এখন যেটা হবে আপনার অ্যাডমিসেবল খরচগুলো আপনি আর পাবেন না। অর্থাৎ আমি বলি আপনাকে যে আপনি রাইট টাইমে যদি রিটার্ন সাবমিট না করতে পারেন, তাহলে যে চ্যালেঞ্জটা হবে, আপনি যত রকম অ্যালাউবল এক্সপেন্ডিচার ছিল এগুলা চাইলে ডিসিটি ডিসঅ্যালাউ করতে পারে। তা আপনার কোশ্চেনটা আবার বলেন, যে আপনার 2021 2023 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ার। 22-23 হচ্ছে আয় বছরের, হ্যাঁ আয় বছর ইনকাম ইয়ার না, ইনকাম ইয়ারের আপনি হ্যাঁ, হচ্ছে মানে কোম্পানি না, কোম্পানি, রাইট স্যার। আপনি এটা রিটার্ন সাবমিট করতে পারেন নাই, এখন করছেন এসে, তো হ্যাঁ সেক্ষেত্রে এখন করবেন কোন ইয়ারে করবেন? এখন করবেন। জি, এখন করবো স্যার। তার মানে আপনার ডেট ছিল এপ্রিল না, এপ্রিল 2024, হ্যাঁ 24। এপ্রিল। এখন আপনি করতে পারেন, এখন করলে আপনার কি লিগ্যাল কনসিকুয়েন্স হবে, এই তো? জি স্যার। ওকে, আমি এটা আপনি আলাদাভাবেই একদম আলাদা একটা ভিডিও বানাই দিচ্ছি, কারণ এটা একটু কনফিউশন আছে। সেটা হচ্ছে আপনার সম্ভবত এটা যেটা হবে সেটা হচ্ছে আপনি ওই 2023 সালের একটা অনুযায়ী বলা আছে যে আগে ছিল হচ্ছে যে আপনাকে প্যানেল করতো, কতদিন দেরি হচ্ছে, আপনার সিম্পল ইন্টারেস্ট রেট ধরে অ্যাসেস ইনকাম ইয়ারের শেষের থেকে ইন্টারেস্ট চার্জ করাতো, এগুলো ছিল যে ট্যাক্স যেটা পে ছিল ট্যাক্স পে এর উপরে ইন্টারেস্ট হতো। এখন বলা আছে যে এটা না, আপনি সরাসরি যতগুলো খরচ অ্যালাউবল ছিল এটা ডিসঅ্যালাউ করবেন। আমি এখন এই মুহূর্তে রাইটলি অ্যান্সার দিলাম না, আমি এটা একটু দেখে আপনাকে এটা দিচ্ছি। এনি আদার জি কোশ্চেন? স্যার, আরেকটা কোশ্চেন করেন, লাস্ট কোশ্চেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন করেন প্লিজ। স্যার লসটা স্যার আমরা কত বছর কন্টিনিউ ক্যারি ফরওয়ার্ড করতে পারবো? আচ্ছা, এখানে যেটা হয়েছে যে আপনার এই লসের ক্ষেত্রে আমাদের 6 ইয়ার একটা অ্যাডজাস্টমেন্ট আছে, 6 ইয়ার ভিতরে করতে হয়। তো এইটাও আপনার হচ্ছে, আমি একটু দেখে বলি, এটাও আমি বলছি কারণ এখানে একটা বিষয় আছে, ডেপ্রিসিয়েশন জনিত লসের ক্ষেত্রে একটা টাইম ফ্রেম আছে, আর হচ্ছে অন্য অন্য বিজনেস লস। তো আমি লসেরটাও একটু স্পেসিফিক করেই আপনার একটা আলাদা স্লাইডই করে আপনাদেরকে দিচ্ছি যে কোন লসটা কত বছর করা যায়। গুড গুড কোশ্চেন। সো আজকের মতো আমি 2টা কোশ্চেন নিলাম, আর আপনারা দেন এরকম যে কোনো কোশ্চেন। লস ক্যারি ফরওয়ার্ডের ক্ষেত্রে আপনার জানতে চাওয়া যে এটা আপনার ডেপ্রিসিয়েশন জনিত কারণে কত বছর, আর বিজনেস লস কত বছর। আর আমি একটু আগে যেটা দেখালাম যে যেটা হচ্ছে যে কারেন্ট ইয়ারে মিনিমাম ট্যাক্স আমরা হচ্ছে যে করে গেছি, কিন্তু আপনার মিনিমাম ট্যাক্স দিয়ে গেছি, কিন্তু আমার এই বছর লসটা কত বছর ক্যারি ফরওয়ার্ড করতে হবে। গুড।
এই দুইটা কোশ্চেন আমি নিলাম, আর আপনারা কাইন্ডলি আমাকে 1-to-1 অথবা গ্রুপে যদি সুযোগ হয় বা আমাদের অ্যাডমিন জিনিয়াস ওনাকে দিলে হবে। সো আজকের মতো শেষ করি। কালকে আপনারা আমার এক্সেল শিটটা এবং পিপিটি পাবেন, আর আপনারা যত কোশ্চেন করবেন আগামীকালকে পরশুর ভিতরে আমি আগামী 8-10 দিনের ভিতরে ভিডিওগুলো বানাই দিব। দুইটা পেয়ে গেছি, একটা হচ্ছে অডিট রিপোর্ট সাবমিশন রিলেটেড, আর একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড এন্ড সেট অফ লসের উপরে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।